মনির হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় চারজন বোন সহ বড় 2জন ভাই। আমরা টোটাল 3 ভাই 4 বোন। আমাদের পরিবারটা খুলনা শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বংশীবাদক। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা বিভিন্ন ধরনের যাত্রাপালা বা প্যাকেজ অনুষ্ঠানগুলোতে অথবা সার্কেসগুলোতে গিয়ে আমার বাবা বাঁশি বাজাতো এবং বাঁশি বাজিয়ে মনোমুগ্ধকর বাঁশির সুর শুনিয়ে মানুষকে পাগল করতো। এবং সেখান থেকে আমার বাবা টুকিটাকে টাকা পাতো, তা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। ছোটবেলা থেকে আমার পরিবারে আমি প্রচণ্ড রকমের অভাব অনটন দেখে বড় হই। প্রতিটা মুহূর্তে পরিবারের মধ্যে অভাব থাকে এবং এই অভাবেই আমার শৈশবের দিনগুলো কাটে। এরকম করতে করতে মোটামুটি আমি অনেকটাই বড় হই। ভাই বোন সবার ছোট থাকার কারণে পরিবারের সব মানুষগুলো আমাকে অনেক বেশি ভালোবাসতো। সবাই আমাকে অনেক আদর করতো, স্নেহ করতো, যত্ন করতো এবং আমি যখন যেটা চাইতাম আমার পরিবারের মানুষগুলো আমাকে সেটা দিতেই বাধ্য থাকতো। কখনো আমার কথার বাইরে আমার পরিবারের মানুষগুলো যেত না। আমি যদি বলতাম যে আমি এটা করবো এবং আমার এই কাজে, তারা কখনো বাধা দিত না। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের, যে সময় আমাদের এই দুনিয়াটা এত বেশি ডিজিটাল ছিল না, যে সময় মানুষ ভূত পেতনিকে সবচেয়ে বেশি বিশ্বাস করত, মানুষ ডাক্তারের চেয়েও বেশি কবিরাজের কাছে দৌড়াতো, মানুষ ডাক্তার চেয়েও বেশি কবিরাজদেরকে বিশ্বাস করত। আকাশে বিদ্যুৎ চমকালে বা ভয়ঙ্কর কিছু ঘটে গেলে মানুষ মনে করত এটাই ছিল ভূতের কাজ, এটাই জিনদের কাজ। জিন বিশ্বাসী সময় ছিল আমার ওই সময়টা। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা ঠিক সেখান থেকেই শুরু করি যেখান থেকে আমার জীবনের মোড় নিয়েছিল। একটা পর্যায়ে আমি দেখতে শুনতে অনেক বেশি সুন্দর ছিলাম এবং ভালোও ছিলাম। একটা পর্যায়ে আমার আব্বা তখন যখন বংশীবাদকের বাঁশি বাজাতে যেত বিভিন্ন অনুষ্ঠানে, আমার আব্বা তখন আমাকে সাথে করে নিয়ে যেত। আমি আব্বুর সাথে তখন বাঁশি বাজানোর জন্য বিভিন্ন অনুষ্ঠানে যেতাম। দেখা যেত আমি যেহেতু সুন্দর ছিলাম, আব্বু আমাকে ওই বাঁশি বাজানোর পাশাপাশি যাত্রাপালার ওই গানগুলো যাত্রাপালার অনুষ্ঠানগুলোতে নাচার সুযোগ করে দিত। আমি নৃত্য করতাম এবং নৃত্য করে আমি অনেক মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা বা অনেক ধরনের পুরস্কার পেতাম এবং এতে আমার আব্বা অনেক বেশি খুশি হতো যে আমি আব্বার সন্তান হয়ে এইভাবে নৃত্য করে টাকা ইনকাম করতাম। এরকম করতে করতে যখন মোটামুটি একটু বড় হই, একটু বড় হওয়ার পরে আমার আব্বা তখন করলো কি, আমার হাতে একদিন বাঁশি তুলে দিল। সে সময় আমার বয়সটা খুব বেশি না, এরপরেও আব্বা আমাকে বললো যে আজকে থেকে তুই বাঁশি বাজাবি। আমার বিশ্বাস যে তুই আমার চেয়েও পৃথিবীর বুকে বা বাংলার বুকে, এই খুলনার বুকে আমার চেয়ে অনেক বড় একজন বংশীবাদক হবি। একদিন তোর সুরের মাতালেতে, একদিন তোর সুরে মানুষ আমাকে স্মরণ করবে। এরকম করে আব্বু তখন আমাকে বলতে থাকে। আব্বুর কথা মতো আমি তখন বাঁশিতে ফু দিলাম। জীবনের প্রথম যখন বাঁশিতে ফু দিলাম তখন বাঁশির কোনো সুর আসলো না। আপনার বাঁশির কোন ছিদ্রিতে কোন আঙ্গুল দিতে হয়, এইভাবে আমার আব্বা তখন A to Z আমাকে বাঁশি বাজানো শেখাতে থাকে। এবং আব্বু যে আমাকে বাঁশি বাজাতো, এতে আমার মা আমার আব্বাকে খুব গালাগালি করতো। আমার বড় ভাইদেরকেও আমার আব্বা বাঁশিওয়ালা বানাতে চেয়েছিল, কিন্তু আমার মা দাদা দাদির কারণে তার হয়ে ওঠেনি। আমার আম্মুর কথা যে বাঁশি বাজায় তার কোনো ভবিষ্যৎ আছে, যে বাঁশি বাজায়, যে বংশীবাদক, ওনার তো কোনো ফিউচার নাই, আমার তো কোনো ভবিষ্যৎ নাই। এবং আমার আব্বুরও কোনো ভবিষ্যৎ ছিল না। আমার আব্বু যে টাকা ইনকাম করতো তা দিয়ে আসলে ছোটোখাটো কোনো সংসারই চলতো না। কারণ দেখা যেত যে প্রতি মাসে অত বেশি কিন্তু আপনার মেলা হতো না, অত বেশি অনুষ্ঠান হতো না, অত বেশি যাত্রাপালা হতো না। তো দেখা যায় টুকিটাকি যায় কয়েকটা হইতো, ওইটাতে একজন বংশীবাদক আর কয়টাকে আবার পাইতো, ওই দিয়ে আসলে পরিবার চলে না। যার জন্য আমার আম্মা আমাকেও ওই বংশীবাদক বানাতে চেয়েছিল না। আব্বাকে বললো যে এখনো সময় আছে, তুমি আনবিরকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসো। কিন্তু আমার আব্বার কথা যে না, আমার আব্বার শেষ কাজটুকু না আমি করে যাব। আব্বার সুরে আব্বার কাছ থেকে সুর শিখে আমি মানুষের মাঝে, আমার সুরের মাঝে আমি আব্বাকে বাঁচিয়ে রাখবো। এরকম করতে করতে আমিও না কেন জানি বাঁশি বাজাতে খুব পছন্দ করতাম। বাঁশির সুর আমার কাছেও ভালো লাগতো। গভীর রাতে যখন চোখে ঘুম আসতো না, বাতাসে যখন বাঁশির ওই শব্দ কানের কাছে এসে পৌঁছাতো, তখন মনে হয় এক প্রশান্তির ঘুম চোখে চলে আসতো। এমন করে আমি আব্বুর কাছ থেকে বংশীবাদক হয়ে যাই। খুব ছোট বয়সে আমি খুব ভালো বাঁশি বাজাতে পারি। বিভিন্ন ধরনের যাত্রা অনুষ্ঠানে আমি তখন যেতাম, একাই যেতাম।
আব্বা একটা জায়গায় যাইতো, আমি আরেকটা জায়গায় যাইতাম, দুজন দু জায়গায় গিয়ে বাঁশি বাজাতাম। এমন করতে করতে প্রায় অনেক টাকাই আমি উপার্জন করে ফেলি, অনেক টাকা উপার্জন করি। এবং একটা পর্যায়ে আমি তখন আমাদের ওই খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে ভালো একজন বংশীবাদক হয়ে যাই। বিভিন্ন যাত্রাপালা অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে তখন বাঁশি বাজানোর জন্য হায়ার করে নিয়ে যেত। এই সময়টাতে আমার আব্বা অনেকটা অসুস্থ হয়ে যায়। আব্বু আর আগের মতো করে বাঁশি বাজাতে পারে না, আব্বুর শরীরের কন্ডিশনও খুব বেশি একটা ভালো না। আব্বু তখন একেবারে থেমে যায়, আব্বু আগের মতো আর বাঁশি বাজায় না, চুপচাপ থাকে। এবং আমি তখন আমার আব্বুর এই দায়িত্বটা বুঝে নেই, আমি তখন হচ্ছে বাঁশি বাজাই। এবং এমন করে সময়গুলো কাটতে কাটতে আমাদের একজন ওস্তাদ ছিলেন, ওস্তাদ বলতে যিনি হচ্ছেন এই বিভিন্ন ধরনের যাত্রা অনুষ্ঠানগুলোর অনারশিপ করতেন, যিনি মালিক ছিলেন আর কি, যিনি অনুষ্ঠানগুলো পরিচালনা করতেন, ওনার নাম ছিল সেলিম খান। আমরা ওনাকে সেলিম ভাই বলে ডাকতাম। উনি ছিলেন রাজধানী ঢাকার, পুরান ঢাকার একজন মানুষ, পুরান ঢাকায় ছিল ওনার বাড়ি। এবং তিনি যে দেখতে শুনতে যথেষ্ট পরিমাণের সুদর্শন এবং খুবই সুন্দর একজন মানুষ ছিলেন। যদিও ওনার অনেকটা বয়স হয়েছে, এবং বয়স হয়ে যাওয়ার পরেও ওনার পিছনের চুল অনেক লম্বা লম্বা ছিল, এবং উনি দেখতে শুনতে অনেকটা সুদর্শন ছিলেন, অনেক ভালো ছিলেন। তো সেলিম ভাই আমাকে খুব পছন্দ করতো, আমাকে অনেক বেশি পছন্দ করতো, আমাকে অনেক ভালোবাসতো। আমাকে সবসময় বলতো যে সেলিম, আমাকে সবসময় বলতো জানবীর, তোমার আমি উনি যেখানে অনুষ্ঠান হতো আমার দলের অন্য কাউকে না নিয়ে গেলেও উনি আমাকে নিয়ে যেত, প্রতিটি অনুষ্ঠান আমাকে নিয়ে যেত। এরকম করতে করতে একদিন হলো কি, উনি আমাকে চট্টগ্রামে একটা জায়গার মধ্যে একটা অনুষ্ঠানে নিয়ে যাবে। ওইটা চট্টগ্রামের ভিতরে পড়ছে। তো চট্টগ্রামের ভিতরে হলো, এটা চট্টগ্রামের বিভাগের মধ্যে পড়ছে, কিন্তু এটা অনেক ভিতরে, অনেক ভিতর দিকে, একেবারে গ্রাম্য একটা এলাকা। সেই এলাকাতে তিনি তখন হচ্ছে একটা যাত্রাপালার দল হায়ার করে, এবং দল হায়ার করে উনি আমাকে ওখানে নিয়ে যায় যে বাঁশি বাজানোর জন্য, বংশী বাজানোর জন্য ওখানে নিয়ে যায়। তো যাত্রার অনুষ্ঠান হয় ভাই, ওই জায়গাটাতে যাওয়ার পরেই না শরীরটা কেন জানি ছমছম করতে শুরু করে। এটা একেবারে প্রত্যন্ত এবং নিম্নবিত্ত একটা এলাকা, যেখানে মানুষের বসতি একেবারেই কম ছিল। আমি যখন দুপুরবেলা ওই জায়গার মধ্যে যাই, এবং যাওয়ার পরেই না আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, আমার ভিতরে অনেকটা ভয় কাজ করে। আমি তখন সেলিম ভাইকে বলি, ভাই এই কোন জায়গায় নিয়ে আসলেন, এই জায়গায় তো এসে আমার ভয় লেগে গেছে। উনি আমাকে বলে যে না, এটা হচ্ছে অনেকগুলো গ্রামের মাঝখানের একটা জায়গা, এখানে সব গ্রামের মানুষরা দেখবা সন্ধ্যার সময় মানুষ আসবে, এবং ওখানে দেখবা অনেক ভালোভাবে হচ্ছে তুমি বাঁশি বাজাও, এবং এখানে আমাদের অনেক বেশি ইনকাম হবে। তো উনি আমাকে এটা বললো, বলার পরে ওখানে একটা মেলা চলতেছিল, ওই মেলার মধ্যে তখন অনুষ্ঠানটা হয়। পরে আমি গেলাম, যাওয়ার পরে দুপুরে রেস্ট করে বিকেলের দিকে আমি বের হলাম। বের হওয়ার পরে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ছিল, একেবারে চোখে দেখার মতো একটা জায়গা, কিন্তু মানুষের বসতি নাই, মানুষের বসতি একেবারেই কম, এবং চারদিকে শুনশান নীরবতা, বড় বড় পাহাড়ে ঘেরা একটা নির্জন নিস্তব্ধ একটা এলাকা। এরপরে আমি সেলিম ভাইয়ের সাথে তখন সন্ধ্যার দিকে বসে চা কফি খেয়ে আস্তে আস্তে করে আমরা আমাদের ডাকডোলের বাড়ি দিলাম। তো এরকম করে আস্তে আস্তে মানুষ আসতেছে। প্রায় সন্ধ্যার একটু পরে এশা নামাজের আমরা তো অনুষ্ঠানগুলো মূলত শুরু করতাম এশা নামাজের পরে। তো এশা নামাজের আগ থেকেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হয়েছিল। তো যখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, একে তো চারদিকে অন্ধকার এবং বৃষ্টি, এশা নামাজের আজানটা দেওয়ার কিছুক্ষণ পরে আজান যখন শেষ হলো, আমরা অনুষ্ঠান শুরু করব, সবে মাত্র ওই সময় হচ্ছে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, এবং এত পরিমাণের বৃষ্টি আমি যা বলে বোঝাতে পারবো না। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথে হচ্ছে একেবারে বাতাস, প্রচণ্ড রকমের তুফানের মতো বাতাস। মাঘ মাসে যেরকম বাতাস হয়, আপনার আম কাঁঠাল আমের সিজনে যেরকম বাতাস হয়, তুফান হয়, এরকম তুফানের জন্য আমাদের সব কিছু ভেঙে নিয়ে যাবে, আমাদের অনুষ্ঠানের মঞ্চটা ভেঙে নিয়ে যাবে, ঠিক এরকম একটা অবস্থা হয়ে যায়। সবাই তখন আল্লাহকে ডাকতেছে, এবং আস্তে আস্তে করে এরকম বৃষ্টির মধ্যেও মোটামুটি অনেক মানুষজন চলে আসছে অনুষ্ঠান দেখার জন্য আসছে। কিন্তু আমরা ওই সময়টাতে অনুষ্ঠানটা বন্ধ রাখি, আপাতত কিছুটা সময়ের জন্য বন্ধ রাখি, কিন্তু চারদিক থেকে প্রচণ্ড রকমের মানুষ আসে অনুষ্ঠান শোনার জন্য। আমি তখন সেলিম ভাইকে বললাম যে সেলিম ভাই, আমরা আজকে না হয় নাই করি, কারণ যেহেতু লোকজন কম আসছে, আমাদের পোষাবে না, আমরা বন্ধ করে দিই। সেলিম ভাই আমাকে বললো, আমাদের রাতটা তো এমনিও কাটবে অমনিও কাটবে, তাই গান বাজনা করে যদি কাটে তো খারাপ কি, লোক সংখ্যা কম আসছে তাতে কি হয়েছে, তুমি বাঁশি ধরো, আমি গান ধরি, ঠিক হয়ে যাবে। আমি বললাম সেলিম ভাই দেখেন, একটু শরীরটার যত্ন নিয়ে একটু রেস্ট করি। উনি বলে যে না, রেস্ট করবা দিনের বেলায় করবা, দিনের বেলায় তো আর অনুষ্ঠান হবে না, তা শুরু কর, যাই লোকজন আসছে তাদেরকে আমরা আনন্দ দিই, এবং তারা গিয়ে যদি বলে তাহলে কালকে দেখবা আরও বেশি লোকজন আসবে,
আরও লোকে লোকালিত হয়ে যাবে, তুমি ধরো। তা উনি যখন আমাকে এইভাবে রিকোয়েস্ট করলো এবং আমি তখন বললাম যে ভাই ঠিক আছে। পরে মানে ওই অন্য যারা শিল্পী আছে ওরাও তো বেশি আসে নাই, ওই সেলিম ভাইয়ের আবার কণ্ঠ ভালো ছিল, উনি গান গাইতেছে আমি বাঁশি বাজাইতেছে। এরকম করতে করতে রাত্রে প্রায় আপনার 12টা 1টা 2টা পর্যন্ত ওইখানে বাঁশি বাজায় এবং 2টা পর্যন্ত বাঁশি বাজানোর পরে মানে আপনার অনুষ্ঠান করি, 2টার পরে অনুষ্ঠান বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পরে আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল সেদিন রাতে, মানে কেন এরকম লাগতেছিল আমি এটা বুঝি না। তো সেলিম ভাইকে বললাম যে ভাই মানে খাওয়া দাওয়া করছি, করে আমি শুয়ে গেছি। তো আমাদের সাথে তো দল আরও অনেক লোকজন আছে, তো ঘুমিয়ে গেছি রাত 2টা বাজে তখন, মানে 2টা প্রায় 2:30টার দিকে আমার চোখে ঘুম আসছে, একটু তন্দ্রায় গেছি 2:30টার দিকে। ওই সময়টাতে দেখা গেলো যে সেলিম বেশ আমাকে ডাকতেছে, সেলিম বেশ আমাকে ডাকতেছে যে আনবির, ও আনবির, 2টা ডাক দিল। তো সেলিম ভাইয়ের কণ্ঠটা যখন আমি পাইলাম আমি তখন চিন্তা করলাম যে মনে হয় এরকম হয় যে সেলিম ভাই মাঝে মাঝে আমার সাথে পার্সোনাল বিষয় আলাপ করে, মানে ওনার ব্যক্তিগত কোনো বিষয় বা পারিবারিক কোনো বিষয় অথবা অনুষ্ঠানের খুব সিক্রেট কোনো বিষয় যেটা আসলে সবার সামনে আলোচনা করা যায় না, সবার সামনে বলা যায় না, এইরকম পার্সোনাল বা প্রাইভেট বিষয়গুলো নিয়ে উনি মাঝে মাঝে আমার সাথে কথা বলে। তা আমি চিন্তা করলাম যেহেতু আজকে রাতে তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, একেবারে মুষলধারে বৃষ্টি, যেহেতু বৃষ্টি পড়তেছে আমি ভাবলাম যে উনি সম্ভবত আমার সাথে কোনো কথাবার্তা বলবেন বা গপ গুজব করবেন, ওনার তো ঘুম আসতেছে না, এইটা হতে পারে। পরে 2টা ডাক দেওয়ার পরে আমি বললাম যে সেলিম ভাই আমি আসতেছি। এই কথা বলেই আমি তখন শোয়া থেকে উঠে গেলাম, উঠে দরজাটা খুললাম, মানে দরজা বলতে আমাদের যেই মানে থাকার যে বাসস্থানটা ছিল আর কি এরকম। তো আমি এটা খুললাম, খোলার পরে দেখলাম যে উনি দাঁড়ায় আছে মোটামুটি অনেকটা দূরে, দরজা থেকে অনেকটা দূরে একটু দাঁড়ায় আছে একটু অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে। তো ওইখানে দাঁড়ায় আছে দেখে আমি বললাম যে কি এবার সেলিম ভাই ওইখানে দাঁড়ায় আছেন কেন? উনি আমাকে মুখে করে মানে দিল যাতে আমি শব্দ না করি। তো আমি আর শব্দ করলাম, আমি শব্দ করলাম না বলতে আমি তো জানি যে উনি আমাকে যেহেতু গোপনে ডাকছে তার শব্দ আমি করলাম না, না করে আমি তখন ওখান থেকে উঠে আসলাম, মানে ঘর থেকে বেরিয়ে আসলাম। আসার পরে ওই আবার যারা স্টেজে বিভিন্ন জায়গায় কাজ টাজ করতেছে, অনেক ছেলেপেলেরা আছে, ওরা বিভিন্ন সাইডে কাজ টাজ করতেছে, তখনও কিন্তু তারা ঘুমায় নাই। উনি আমাকে বললো কি স্টেজের একটা পাশ দিয়ে পিছন দিয়ে আমাকে হাঁটায় নিয়ে যাচ্ছে, আমরা বলে যে আনবির চলো। তো আমাকে তখন নিয়ে যাচ্ছে, যেতে যেতে অনেকটা দূর আমাকে নিয়ে যাচ্ছে, মানে স্টেজের পিছন দিয়ে হাঁটতেছি 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 একেবারে অনেক দূর পর্যন্ত নিয়ে গেল। তা আমি তো বুঝতেছি না যে উনি আমাকে এরকমভাবে হাঁটিয়ে নিচ্ছে কেন বা এত দূরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, মানে ওনার টার্গেটকে আমাকে কই নিয়ে যাবে আমি তো কোনো কিছুই বুঝতেছি না। উনি ডাকতেছে এবং আমি ওনার পিছনে পিছনে যাচ্ছি। তো আমি যে হাঁটতেছি এই জায়গাটা তো আমার কাছে নতুন, এর আগে তো আমি আর কখনো এই জায়গায় আসি নাই বা এই জায়গার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। এবং নিতে নিতে উনি আমাকে মোটামুটি একটা পাহাড়ের সাইডে নিয়ে গেল, একটা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। তো যেহেতু সেলিম ভাইয়ের আন্ডারে আমি কাজ করি, উনি একরকম আমার গুরু, আমার ওস্তাদ, আমি তো উনি ডাকলে না গিয়ে থাকতে পারি না বা ওনাকে অনেকটা বিশ্বাস করি, ওনাকে আমি জানি শুনি মানি, তো ওনার কথা তো আমি ফেলতে পারি না। তো যখন এরকম করে ডাকতেছে আমি ওনার ওই পিছনে পিছনে যাচ্ছি, ভাই যেতে যেতে আমার পা ব্যথা হয়ে গেছে। আমি বারবার ওনাকে বলতেছি ও সেলিম ভাই আর কই নিয়ে যাবেন, আর কই নিয়ে যাবেন ভাই বলেন না, আপনার কি কথা এখানেই শুনি, এত ভিতরে নিতে হবে কেন, আর কত ভিতরে নিয়ে যাবেন ভাই, আমার তো পা ব্যথা করতেছে, আমি তো সামনে দিকে যেতে পারতেছি না, ও সেলিম ভাই, ও সেলিম ভাই। অনেক ভার ওনারা ডাকতেছি, উনি আমার কোনো ডাকের শব্দ শুনে না, উনি ওনার মতো করে হাঁটতেছে এবং আমাকে পিছন পিছন উনি ডেকে নিয়ে যাচ্ছে। একটা সময় পাহাড়ের খুব কোণার মধ্যে চলে গেলাম, কর্নারে গেলাম, যাওয়ার পরে এখানে একটু বসার মতো জায়গা আছে, আমি জানি না সম্ভবত এটা আমার পরিচিত জায়গা, উনি মেবি এর আগে আবার আসছে, এরকম হতে পারে এর আগে হয়তো উনি আসছে। তা আমরা ওখানে গিয়ে বসালে আমি বসলাম, বসার পরে আমি বললাম কী ব্যাপার সেলিম ভাই এত দূর পর্যন্ত নিয়ে আসলেন, তা আপনি তো ওইখানেই বলতে পারতেন। উনি তখনও একটা চাদর দিয়ে মুখটা ঢেকে আছে, তখন কিন্তু একটু মোটামুটি শীতের সময় ছিল, একটু শীত শীত ভাব ছিল। তো আমি ভাবলাম মনে শীত করতেছে, আমি বললাম কী ব্যাপার সেলিম ভাই চাদর দিয়ে মুখ ঢেকে আছেন কেন, কথা বলেন কী হয়েছে কথা বলেন। 2বার 3বার বলার পরে উনি কী করলো আমারে বলতেছে যে তুমি এখানে বসো আমি আসতেছি এই জায়গাটার মধ্যে। আমি বললাম ভাই এখানে বসবো মানে আপনি কই যাবেন, রাতের মধ্যে আমাকে এখানে ডেকে নিয়ে আসলেন, আবার বলেন আমি বসার জন্য, পরে আমার বলে তুমি এটা খাও। এই বলে আমার হাতে আপনার আপেলের মতো করে একটা ফল হবে, আমি আসলে আজও শিওর না যেটা আপেল ছিল কিনা, এইরকম একটা ফল উনি আমাকে দিল, ওনার হাত থেকে ধরে দিয়া বললো তুমি এটা খাও আমি আসতেছি। তাই আমি বললাম আরে না ভাই আমি এখানে বসে থাকবো না, আমার ভয় লাগতেছে, আমি একা একা বসে থাকবো না, আপনি এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, আমি চলে যাবো, আমি বসবো না। পরে বলো আচ্ছা ঠিক আছে আমি বসছি তুমি ফলটা খাও। তাই আমি বললাম যে আপনি খান, বলে না তুমি খাও। উনি যে কথা বলতেছে না
মানে কথাগুলো জানি কেমন নাকে বাজায় বাজায় বলতেছে। ওনার কণ্ঠ ঠিক আছে, যে সেলিম ভাইয়ের কণ্ঠে আমি পাচ্ছি, কিন্তু কণ্ঠের মাঝে আমি কেমন জানি অন্যরকম একটা মানে নাকে বাজানো বাজানো একটা সুর পাচ্ছি। তো এরপর আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে খাই বলে আমি জাস্ট কামড় দিছি। কামড় দিয়ে প্রথমটা কামড় দিলাম, আপেলের টেস্টে আমার কাছে মনে হলো, আমার কাছে আপেলের মতোই লাগছিল, যেটা আমি খাইলাম। এবং খাওয়ার পরে মানে যখন আমি গিললাম শুধু অতটুকুই মনে আছে যে আমি আপেলটা গিলে ফেলছি, মানে গিলে ফেলছি। এবং গিলে ফেলার পরে এরপর আর কোনো কিছু আমার মনে নেই, মানে এরপরে আর কোনো কিছুই আমার মনে নেই। আমি এরপরে যখন আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি যে আমি একটা আপনার ইয়ের ভিতরে শুয়ে আছি। ধরেন আপনার একটা গোডাউনের মতো একটা জায়গা, মানে অনেক সুন্দর, মানে জায়গাটা অনেক সুন্দর কিন্তু গোডাউনের মতো, চারদিকে আপনার গোডাউন সিস্টেম, এখানের মধ্যে আমি শুয়ে আছি। শুয়ে থাকার পরে যখন আমার ঘুমটা ভাঙলো, আমি তখন দেখলাম কি যে আমার আশেপাশে আমার দলের অন্য অন্য লোকেরাও শুয়ে আছে, যারা আমার দলে অন্য অন্য ভাবে বাঁশি বাজাতো বা অন্য দলে যারা ছিল, এরাও সবাই আমার চারপাশে শুয়ে আছে। এবং সবাইকে দেখার পরে আমি যখন ডাব দিলাম, মানে ঘুম থেকে উঠে গেলাম, উঠে ডাক দিলাম ওই মেয়েরা উঠেন, ওই মেয়েরা উঠেন, এরকম করে ডাব দিয়েছি। 2-3টা ডাক দেওয়ার পরে এরাও সবাই উঠে গেছে, সবাই উঠলো। উঠার পরে মানে ওরা জানি কেমন করে আমার দিকে তাকায় আছে, একটু অদ্ভুতভাবে তাকায় আছে। ওদের তাকানি দেখে আমি তখন বললাম যে সেলিম ভাই কই? বলে সেলিম ভাই বাইরে গেছে, সেলিম ভাই আসতেছে। ভালো কথা, সেলিম ভাই আসতেছে। এবং একটু পরেই তখন সেলিম ভাই আসছে, এই কিছুক্ষণ পরে আসছে। এসে আমারে বলতেছে সেলিম তুমি বাঁশিতে ফু দাও। আমারে বলতেছে আনবির তুমি বাঁশিতে ফু দাও। তো এটা যখন আমারে বললো, আমি বললাম যে ভাই এখন মাত্র শোয়া থেকে উঠছি, একটু হাত মুখ ধুই, একটু ফ্রেশ হই, নাস্তা পানি করি, এরপরে না হয় বাঁশিতে ফু দিই। আর কালকে রাতে, মানে আমি কালকে রাতের কথাটা বলবো, যে আমি ফলটা কামড় দেওয়ার পরে এরপরে আমার কোনো দিশ ছিল না যে হঠাৎ করে কি হয়ে গেল আমি ওনাকে জিজ্ঞেস করব। তো উনি আমাকে কোনো কথা বলার সুযোগ দিল না, মানে আমি যে ওনার সাথে আরও কথা বলবো এরকম কোনো কথা বলার কোনো সুযোগ উনি আমাকে দিল না। সুযোগ না দিয়ে আমারে বললো যে আমাদের জরুরি কিছুক্ষণ পরেই আমাদের মঞ্চে উঠতে হবে, এখনই রিহার্সাল করতে হবে, তোমরা মানে করো, মানে রিহার্সাল করো। এটা বলে যে যার মতো করে ঢোল তবলা সব কিছু নিচ্ছে। এবার আমি তখন আমার মতো করে কি করলাম, ওই যে বাঁশিতে ফু দিলাম। তো সবাই তখন বাজাচ্ছে, আমিও বাঁশিতে ফু দিচ্ছি। এমন করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে দেখলাম কি ভাই সেলিম ভাই নাচতেছে। মানে উনি, আমি যে বাঁশি বাজাচ্ছি, ওরা তবলা বাজাচ্ছে, উনি আমার সামনে নাচানাচি করতেছে। তো আমি এমনি কিন্তু সেলিম ভাইকে যতটুকু চিনি, উনি কিন্তু কখনো কোনো দিন মানে এইরকমভাবে কখনো নাচানাচি করে নাই, মানে এভাবে নাচতো না আর কি। এমনি সব কিছু ঠিক ছিল, বাট এরকম মানে বাদ্যের তালে তালে কখনো নাকি আমি নাচতে দেখি নাই, আমি কখনো দেখি নাই আর কি। তো এখন আজকে যখন আমি বাঁশি বাজাচ্ছি, উনি নাচতেছে, মানে আমার কাছে জানি বিষয়টা একটু কেমন লাগলো। এবং ওনার নাচটা ছিল সম্পূর্ণ মেয়েদের মতো, মেয়েরা যেরকম করে নাচে না কোমর ধুলিয়ে ধুলিয়ে, এরকমভাবে উনি নাচতেছে। এবং উনি ওই দিন চোখের নিচে আপনার দিচ্ছে, আপনার যে আমরা যেটা বলি যে মেয়েরা যে ধরনের জিনিসগুলো ব্যবহার করে এখনকার সমাজে, যেগুলোকে আমরা আইলাইনার বলি, বা এই টাইপের কিছু উনি দিয়েছে। ওনার বেশভূষা সাজসজ্জাও আমার কাছে খুব একটা ভালো লাগলো না। অনেকক্ষণ ধরে নৃত্য করলাম, করার পরে মানে উনি নৃত্য করলাম, বাঁশি বাজাইলাম। এবং এরপরে আমি বললাম কি ব্যাপার সেলিম ভাই, আজকে কি আপনি মঞ্চে নাচবেন নাকি? আপনি যে নৃত্য করতেছেন আপনি নাচবেন নাকি? আমরা গীত গাইবো, আপনি নাচবেন? পরে হাসতেছে, হাসিয়া বললো তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসতেছি। এই বলে একজনকে উনি ডাক দিল। ডাক দেওয়ার পরে একজন ওনার সাথে গেল, এবং কিছুক্ষণ পরে আমাদের জন্য উনি পাতলা আপনার পানি টাইপের এক ধরনের খিচুড়ি নিয়ে আসছে। খিচুড়ি নিয়ে এসে সবাই খিচুড়ি দিল। তা আমরা তো এখানে খাই না, মানে আমরা আমাদের যে মঞ্চ যেখানে আমরা ঘুমাইতাম, এটা কিন্তু ওই জায়গা না, এটা অন্য একটা জায়গা। তাই আমি না বুঝতেছি না যে আমার সাথে কি হচ্ছে, বা সেলিম ভাই মূলত কি করতে চাচ্ছে, আমি না কোনো কিছু বুঝতেছিলাম না। এবং না বুঝার পরে আমি বললাম যে সেলিম ভাই আমরা হাত মুখ ধুই। উনি বলে হ্যাঁ ধো। এবার তো আমাকে এদিকে দেখাই দিল। তা আমি ওইদিকে গেলাম, গিয়ে টয়লেটের মতো একটা জায়গা পাইলাম, ওইখানে আমি মুখে ঢুকে পানি দিয়ে আমি তখন এসে খাবার খাচ্ছি, সবার সাথে খাচ্ছি। খাবার খাওয়ার পরে এই খাবার খাওয়া শেষ হওয়ার পরে উনি আবার বলতেছে যে এই আনবির তুমি আবার বাঁশি বাজাও, তোমার বাঁশি বাজানো হয় নাই, তোমার বাঁশি বাজায় সমস্যা আছে। এরকম হইতো যে যখন কোনো অনুষ্ঠানে যখন আমি বাঁশি বাজাতে যেতাম, এর আগে যখন বাজাইতাম, পরীক্ষামূলক যখন বাজাইতাম, তো ওইখানে দেখা যায় মাঝে মাঝে সুর যদি না মিলতো, তো উনি আমার এমনিও বলতো, সেলিম এমনিও বলতো যে আনবির একটা সুর দাও বা একটু সুন্দর করে বাজাও, এরকম করে উনি বলতো। তো আমি যেটা মনে করলাম যে মনে হয় আমার সুর হয় নাই, আমার সুরটা হয় নাই, এই জন্য মনে হয় উনি আমাকে বলতেছে যে আবার সুর ধরে তাল ধরে বাজানোর জন্য।
পরে আমি আবারও সুর ধরলাম, যেহেতু আমাকে বললো আমার গুরু, আমি আবারও সুর ধরলাম, আমি আবারও বাজাইলাম, বাজাইতেছি অনেকক্ষণ ধরে বাজাইলাম। বাজানোর পরে উনি আমার দিকে তাকাই আছে, ওখানে বসেই আছে, নড়তেছে না। পরে আমি কিন্তু টাইমও দেখতে পারতেছি না যে কখন আমরা অনুষ্ঠান উঠবো বা কি। একটা বার যে আমি ওনারা বললাম যে সেলিম ভাই টাইম কত হয়েছে, টাইম কখন হয়েছে, তো আমরা কি মঞ্চে উঠবো না বা মঞ্চে যাব না? পরে উনি আমাকে বলে এটাই আমাদের মঞ্চ, এটাই আমাদের মঞ্চ। আমি বললাম সেলিম ভাই এটা আপনি কি বলেন, এটা আমাদের মঞ্চ হলো কি করে, আমরা আমাদের মঞ্চে যাব, আমাদের মঞ্চ তো এটা না, মঞ্চের সামনে অনেক দর্শক থাকবে, সবার সামনে আমি বাঁশি বাজাবো, যে যার বাদ্যযন্ত্র বাজাবে, এরকম ভাবেই না হবে। তো এখানে আপনি মঞ্চ কোথায় পাইলেন? উনি বলে যে না এটাই মঞ্চ, এখানেই গাও, এখানে গাইলেই হবে, এখান থেকেই গাও। মানে উনি জানি বিষয়গুলো কেমন কেমন একটু খুব মানে কঠিন করে ফেলতেছে আমার সাথে। তো এমন করতে করতে ওনার খুব মানে একটু থেকে একটু কথা বলে উনি রেগে যায়, মানে খুব রাগান্বিত একটা ভাব ওনার মাঝে আছে, মানে খুব রেগে যাচ্ছে। তো যখন আবার এতটা রেগে যায়, মানে রাগান্বিত একটা ভাব ওনার মাঝে থাকে, তা আমি তখন আবার ভয়ে কথা বলি না যে এরকম রেগে যাচ্ছে কেন। তো তখন কিন্তু আমি আবার চুপচাপ থাকি, যে ঠিক আছে আমি তখন চুপ। এরপর দেখা গেলো যে মানে বাঁশি বাজানো শেষ হলো, হওয়ার পর উনি বলে আজকে মঞ্চে উঠতে হবে না, এখানে বাঁশি বাজাইছো তো ভালো কথা, এখানেই তোমরা ঘুমিয়ে যাও। এই জায়গাটার মধ্যে আবার ঘুমিয়ে যেতে বলতেছে। মানে আমরা সবাই এখানের মধ্যে শুয়ে গেলাম, ওই নাস্তা করলাম, ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুইলাম, নাস্তা করলাম, বাঁশি বাজাইলাম, আবার এখানে ঘুমিয়ে যেতে বলতেছে। তো যখন ঘুমিয়ে যেতে বলতেছে, আমার না ভাই চোখে ঘুম আসতেছে না, এবং ঘুম আসতেছে না, আর মনের ভিতরে কেমন জানি একটা মানে অন্যরকম একটা মানে অনুভূতি আমার আসতেছে, যেটা কোন জায়গা। এবং সেলিম ভাই আমার সাথে এরকম অদ্ভুত আচরণগুলো কেন করতেছে, এবং ওনার আচরণ আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয় না। ওনার কথাবার্তার ধরন, ওনার চাল চলন সব কিছু কেমন জানি আমার কাছে একটু সন্দেহ ঠেকতেছে আমার কাছে, যে উনি এরকমটা কেন করতেছে। যাই হোক, এরপরও যেহেতু উনি করতেছে বা বলতেছে, আমি তখন ওনার মতো করে শুয়ে পড়ছি। কিন্তু ঘুম যেহেতু আসে না, আমি আস্তে আস্তে করে ঘুম থেকে একটু উঠে গেলাম, মানে যেখানে শুইলাম ওখান থেকে উঠলাম, উঠে দরজাটার কাছে আসি, যে দরজাটা খুলবো, খুলে একটু বাইরের দিকে গিয়ে দেখবো যে কোন জায়গা, উনি কালকে রাতে আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসলো। এইটা মনে করে আমি যখন দরজা খুলতে গেলাম, ওইখানে গেছি, পরে সেলিম ভাই হঠাৎ করে কোথেকে জানি আসছে, কোথেকে জানি দৌড়ে আসছে ওই পাশ থেকে, এসে আমাকে বলতেছে কি ব্যাপার আনবির, তুই দরজা খুলতেছো কেন? আমি বললাম না ভাই, দরজা খুলতেছি, একটু বাইরের দিকে যাবো। তা আমার বলে বাইরে যাবা, তো যাও বাইরে যাও, দরজা খোলো। আমি বললাম যে ভাই মানে বুঝতেছি না যে মানে আপনি এরকম করতেছেন কেন, আপনি আমাকে ঘুম থেকে ওঠার পরে আপনি আমার সাথে কেমন আচরণ করতেছেন, আপনি তো ভাই কখনো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন নাই, এরকম খারাপ আচরণ করেন নাই, এখন আমার সাথে এরকমটা কেন করতেছেন? আমাকে কোনো অপরাধ হয়েছে, কোনো অন্যায় হয়েছে? আপনি তো আমার বড় ভাইয়ের মতো, আপনি বলেন কোনো অন্যায় হয়েছে কিনা, কোনো অপরাধ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তো আমি আপনার কাছে ক্ষমা চাইবো। পরে আমার বলে না, তুমি না বলছো বাইরে যাবা, তো যাও বাইরে যাও, যাও না বাইরে যাও। এইটা বলার পরে আমি তখন দরজাটা খোলা, উনি বলে খোলো, মানে হাসতে হাসতে বলে খোলো। দরজাটা খোলার পরে ভাই বিশ্বাস যদি আপনি করেন, আমি দরজাটা খোলার পরে যেটা দেখলাম, মানে এখনকার সময় বুঝতেছি, ওই সময় তো আর বুঝি নেই। এখনকার আমরা যখন বিমানে যে উঠি না, মানে প্লেনে যখন চড়ি, যারা জানলার পাশে বসে না দেখবেন যে মাথার উপরে একটা আসমান দেখা যায় এবং নিচে একটা আসমান দেখা যায়। মানে বিমানের জানলা দিয়ে তাকালে দেখা যায় দুইটা আকাশ, একটা উপরে আকাশ আর একটা নিচের আকাশ। ঠিক বিমানটা যে জায়গার মধ্যে থাকে, এইরকম একটা জায়গার মধ্যে আমি দরজাটা খুলে অবাক হয়ে গেলাম যে আমি এখান থেকে পা দিলেই মানে আমি কোথায় গিয়ে পড়বো তার কোনো ঠিক নাই। আমি তখনই চিৎকার দিয়ে উঠছি, এবং চিৎকার দিয়ে উঠে সেলিম ভাইয়ের দিকে তাকালাম। তাকানোর পরে আমি তখন সেলিম ভাইকে দেখলাম না, দেখলাম একেবারে কুৎসিত চেহারার একটা মেয়ে, একেবারে কুৎসিত এরকম চেহারা, এরকম বিশ্রী চেহারা আমি আমার জীবনেও দেখি নাই। এরকম বিশ্রী চেহারার একটা মেয়ে আমি দেখেই মা গো বলে জায়গার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এই জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমি আমার আর কোনো হুঁশ নেই, এবং অনেকক্ষণ পরে আমার আবার জ্ঞান আসছে। তখন আমি রুমটার মধ্যে, এবং জ্ঞান আসার পরে আমি তখন আর সেলিম ভাইকে দেখতে পাচ্ছি না, এবং আমার সাথে আমার যে লোকজন ছিল, যারা আমার সাথে ছিল, বাঁশি বাজাইতো বা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাইতো, ওনারাও কেউ এখানে নাই, ওনারাও কেউ নাই, এবং সেলিম ভাইও নাই, এবং একটা মানে কুৎসিত চেহারার একটা মেয়ে বসে আছে। আমি তখন কাঁপতেছি, এরকম ধরপল করে কাঁপতেছি, এবং উঠে আমি বসছি। বসার পর আমার বলে, ওই মহিলাটা আমার বলতেছে, মহিলা অনেকটা কালো এবং মোটা করে একজন মহিলা, খুবই বিশ্রী চেহারা, চুলগুলো ছোট ছোট, আমার বলতেছে যে আনবির তুমি ভালো আছো, আমারে বলে। আমি বললাম জি জি ভালো আছি। পরে বলে কিছু খাবা? আমি বললাম জি জি না। তখন উনি বললো কি অনেকগুলো ফল, মানে ফলগুলো এত ফ্রেশ,
আমার কাছে মনে হচ্ছে এইমাত্র মনে হয় গাছ থেকে ছিঁড়ে আনছে। এরকম অনেকগুলো ফল, একটা ডালি, ফলের একটা ডালি অনেক বড়, এটা আমার সামনে দিল, দিয়ে বলতেছে তুমি ফল খাও, তুমি ফল খাও। আমি বললাম যে না আমি খাবো না। এটা কোথায়? সেলিম ভাই কোথায়? পরে বলে তুমি খাও, তোমার সব কিছু বলবো, তুমি আগে খাওয়া শেষ করো। আমি বললাম না আমি খাবো না, আমার দলের অন্য লোকেরা কোথায়, আমি এনাদের কাছে যাব, আমি এদের কাছে যাব, আমার দলের অন্য লোকেরা কোথায়, আমি তাদের কাছে যাব, আমার এখানে ভালো লাগতেছে না, এটা কোন জায়গা, আমাকে কোন জায়গায় নিয়ে আসছেন, এটা বলি। আর আপনি কি? পরে উনি বলে আমার নাম হচ্ছে মালিনী। মালিনী। আমি বললাম যে মালিনী, ওনার কপাল একটা জিনিস বলো, এখন একটু হিন্দুদের যেরকম কপালের মধ্যে বিভিন্ন ধরনের আপনার রং দেওয়া থাকে, বা হিন্দুরা যেভাবে সাজে আর ওনাদের ধর্মীয় অনুষ্ঠানে, এইরকমভাবে মেয়েটা মানে মহিলাটা সেজে বসে আছে। পরে আমি বললাম যে আমি তো সেলিম ভাইয়ের কাছে যাব, আমি এইখানে কেন? হ্যাঁ আপনি কি? পরে আমার নাম হচ্ছে মালিনী। তাই আমি বললাম যে আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন, সেলিম ভাই কোথায়? বলে সেলিম তো নাই। সেলিম কি? আমি বললাম যে সেলিম আমাদের দলনেতা। বলে উনি তো নাই। আমি বললাম কি বলেন উনি নাই? আমি তো ওনারা এখানে দেখছিলাম, আমি তো ওনাকে দেখছিলাম, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমার জন্য পাতলা খিচুড়ি নিয়ে আসছে, আমরা খিচুড়ি খাইলাম, আমার দলের অন্য লোকেরাও ছিল, তো এখন নাই মানে এটা আপনি কি বলতেছেন? মহিলাটা আমাকে বলতেছে না ওইখানে উনি ছিল না, আমি তোমার জন্য খিচুড়ি নিয়ে আসছি, আমি তোমার জন্য খিচুড়ি নিয়ে আসছি এবং আমার দেওয়া খিচুড়ি তুমি খেয়েছো। আমি তখন বললাম দেখেন আমি না আপনার কথা বুঝি না, আপনি এটা কোথায় আমাকে আটকায় রাখছেন, এটা কোন জায়গা? পরে বলে এটা আমার বাড়ি। আমি বললাম আপনার বাড়ি, তা আমাকে কেন নিয়ে আসছেন? পরে আমাকে বলে সত্যি কথা বলি তোমাকে, আমি সেদিন ওনার কোনো একটা আত্মীয়, বলে আমার একটা আত্মীয়র বাড়িতে আমি গিয়েছিলাম, মানে ওই মহিলাটা বলতেছে আমার একটা আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, এবং সেখানে যাওয়ার পরে আমি হঠাৎ করে একটা বাঁশির সুর আমাকে পাগল করে তোলে। বাঁশির সুরটা শুনে আমি আমার পথ পরিবর্তন করে ফেলি। আমি আমার আত্মীয়র বাড়ির দিকে না গিয়ে আমি ওই বাঁশির সুর শুনে শুনে এইদিকে আসতে শুরু করি, এবং আসার পরে আমি দেখলাম যে বৃষ্টি মাখা কোনো এক রাতে তুমি বাঁশি বাজাচ্ছ এবং অন্য অন্য লোকজনরাও আছে, আর তোমাদের সামনে অনেকগুলো লোক বসে আছে। সেই জায়গার মধ্যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, এবং খুবই ভালো তোমাকে আমার লেগেছে, এবং সেই ভালো লাগা থেকে আমি তোমাকে এখানে নিয়ে আসছি। আমি বললাম তাহলে আপনি কি? তখন উনি বলে যে আমি একটা জিন, একটা মহিলা জিন। আমি বললাম আপনি আমাকে এখানে নিয়ে আসছেন, মানে মহিলা জিন শোনার পরও কিন্তু ওখানে বসে আছি। বলছে আপনি আমাকে এখানে নিয়ে আসছেন? বলে হ্যাঁ আমি এখানে নিয়ে আসছি। তাই আমি বললাম যে আপনি যে আমাকে নিয়ে আসলেন তা কেন নিয়ে আসছেন, আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি, আপনি আমার কাছে কী চান? তা আমি বললাম আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না, আবার অনেক কিছু চাই। আমি বললাম কিছুই চান না আবার অনেক কিছু চান, আমি আপনার কথা বুঝি না, মানে আমি আপনার কথা বুঝলাম না যে আপনি আসলেই কি চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন আমার সাথে। পরে বলে তোমার বাঁশির সুর আমাকে পাগল করে তুলেছে, তোমার বাঁশির সুরে আমি মাতোয়ারা হয়ে গেছি, তুমি বাঁশি বাজাবা, আমি তোমার বাঁশির সুর শুনবো, এই জন্যে আমি তোমাকে এখানে আনছি, তুমি বাঁশি বাজাবা, আমি তোমার বাঁশির সুর শুনবো। আমি বললাম দেখেন আমি বাঁশি বাজাবো, আপনি আমার বাঁশির সুর শুনবেন, আমার তো পরিবার আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার পরিবারের অন্য সদস্যরা আছে, আমি বাঁশি বাজিয়ে আমার গোটা পরিবারটাকে আমি খাওয়াই, গোটা পরিবারটাকে আমি খাওয়াই। তো এখন যদি আমি এখানে আপনার কাছে বন্দি থাকি, তা আমার পরিবারের মানুষগুলো কি খেয়ে বাঁচবে, আমার পরিবারের কি হবে? মেহেরবানি করে আমি আপনার কাছে অনুরোধ করে বললাম যে আপনি আমাকে এখান থেকে যেতে দেন, আপনি আমাকে এখান থেকে যেতে দেন, আমি এখানে থাকতে চাই না, আমি আমার পরিবারের মানুষের কাছে যেতে চাই, আমার বাবার কাছে যেতে চাই, আমার মায়ের কাছে যেতে চাই, আমি আমার ভাই বোনদের কাছে যেতে চাই। পরে আমাকে বলে যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকে যেতে দিব। তাই আমি বললাম যে কীভাবে আপনাকে খুশি করতে হবে? বলে বাঁশির সুরে, যদি বাঁশির সুরে আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দিব। আমি বললাম তো আমি বাঁশি বাজাইলে আপনি আমাকে ছেড়ে দিবেন? বলে হ্যাঁ, তুমি যদি বাঁশি বাজিয়ে আমাকে পাগল করতে পারো, বাঁশি বাজিয়ে যদি আমার মনে তৃপ্তি দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। উনি এটা বলার পরেই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাই আমি বাঁশি বাজাবো। এই ফল খাইলাম, এই ফলগুলো খেয়েই আমি তখন বাঁশিতে ফু দিলাম। বাঁশি যে ভাই কতক্ষণ বাজাইছি তার কোনো হিসাব নাই। আমি বাঁশি বাজাচ্ছি, উনি নাচতেছে, আমি বাঁশি বাজাচ্ছি, উনি নাচতেছে, এরকম করে বাজাইতে 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 একটা সময় আমার মুখে দিয়ে প্রায় রক্ত আসার মতো অবস্থা। আমি মানে বাঁশি বাজানো বন্ধ করে দিলাম, এবং বাঁশি বাজানো বন্ধ করাতে উনি খুব রেগে গেল, প্রচণ্ড রকমের রেগে গেল, আমার থেকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে যে কী ব্যাপার, তুমি বাঁশি বাজানো বন্ধ করেছো কেন, আবার বাঁচাও, আবার বাঁচাও। আমি বললাম দেখেন আমার শরীর ভালো লাগতেছে না, আমি এখন পারবো না, আমি পরে আবার বাঁচাবো। বলে ঠিক আছে তাহলে ঘুমাও।
ওই ঘুমাও বলছে, আমি শুইছি, আমার ঘুম চলে আসছে। আবার ঘুম থেকে উঠছি, তিনি তখন আমার সামনে বসে আছে, মানে আমার সামনেই বসে থাকে। আমি বললাম আমি পায়খানা করবো, এমন করে বললাম লেফটিনে যাবো। তা আমি তো লেফটিন বলতাম ওই সময়টাতে, পর আমাকে দেখাই দিল এদিকে যাও। তা আমার এটা চিন্তা ভাবনা যে আমি এখানে গিয়ে পালিয়ে যাওয়া যায় কিনা চেষ্টা করব। তা আমি টয়লেটের দিকে গেলাম এবং টয়লেটে যাওয়ার পরে টয়লেট করলাম, করে ওখান থেকে বের হইলাম। কিন্তু ওই জায়গা থেকে, মানে আমি যে রুম থেকে বের হবো এরকম কোনো জায়গা কিন্তু নাই, এরকম কোনো সুযোগ নেই, এরকম কোনো পথ নাই যে পথ দিয়ে এখান থেকে বের হওয়া যাবে। পথ শুধু একটাই, যে পথ উনি আমাকে দেখাইলো যে এখান থেকে বেরোতে আমি মানে কোথায় যাওয়া আমার কোনো ঠিক নেই। তা আমি এখান থেকে বের হবো কীভাবে? এবং উনি তো সবসময় আমার সাথেই আছে, উনি দরজার কাছে দাঁড়িয়ে থাকে, ওনাকে ভেদ করে তো আর কোনো দিকে যাওয়া যাবে না। আমি পুনরায় আবার ভিতরে আসছি, নাস্তা মানে আপনার বাথরুম থেকে আবার ভিতরে আসছি। আসার পরে উনি আমার সাথে বসে বসে কথা বলতেছে, আমার বলে তুমি বাঁশি বাজাও। আর আমি বললাম দেখেন, আপনি আমাকে এখানে আটকে রাখছেন, আমার কোনো আপত্তি নেই, আমি এখানে আটকে থাকতে রাজি আছি, কিন্তু আমার পরিবার চলবে কেমন করে? আমার বাবা অসুস্থ মানুষ, ওনার ওষুধ লাগে, আমার মা অসুস্থ, ওনার টাকা পয়সা লাগে, আমি ওনাদেরকে ওষুধ খাওয়াই, আমার এখন তো আমি ওদেরকে টাকা দিতে পারতেছি না, আর ওরা তো আমার চিন্তায় পাগল হয়ে গেছে। ও আপনি যেহেতু আমাকে নিয়ে আসছেন, তাহলে তো ওরা আমাকে নিয়ে খুব চিন্তা করতেছে, এবং বিশেষ করে আমার ওস্তাদ সেলিম ভাই, তিনি তো আমাকে নিয়ে খুব চিন্তা করতেছে। আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন? আমি আপনাকে অনুরোধ করে আপনি আমাকে যেতে দেন। উনি বললামই তো, যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকে তোমার পরিবারের কাছে দিয়ে আসবো, এর আগে আমি তোমাকে তোমার পরিবারের কাছে দিয়ে আসবো না। তবে তোমাকে একটা কথা বলি, গতকালকে তুমি তোমার পরিবারের কথা বলেছো, এবং পরিবারের কথা বলাতে আমার হৃদয়টা কেঁপে উঠেছে, আমার ভিতর অনেকটা কষ্ট হয়েছে, এবং আমি তোমার পরিবারের জন্য একটা কিছু করে এসেছি। উনি আমাকে বলতেছে, আমি বললাম আপনি আমার পরিবারের জন্য একটা কিছু করে এসেছেন? আমার পরিবারের জন্য আপনি কি করেছেন? একটা কিছু কি করেছেন আমার পরিবারের জন্য? বলে একটা কিছু বলতে, আমি তোমার পরিবারকে একটা জিনিস দিয়ে আসছি, যে জিনিসটা বিক্রি করে এরা খুব ভালোভাবেই চলতেছে, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, তোমার পরিবার ভালো আছে। তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকে অনেক কিছু দিব, আমি তোমাকে ধন সম্পদ দিব, আমি তোমাকে সারা জীবন যাতে তুমি বসে বসে খেতে পারো, তোমার যাতে কোনো কিছুর অভাব না হয়, তুমি যাতে পুরো জীবনে আরাম আয়েশে কাটাতে পারো, এই জন্য যা যা প্রয়োজন হয় আমি তোমাকে সব কিছু দিব। তুমি তোমার জীবনে কোনো অভাব অনটনে থাকবা না, তুমি তোমার বাকি জীবনটা অনেক সুখে শান্তিতে আরাম আয়েশে থাকবা, যদি আমার কথা রাখো, যদি আমার কথা শোনো। আর যদি আমার কথা না শোনো, না রাখো, তুমি এখানে মারা পড়বা, এখান থেকে তোমার লাশ বের হবে, তুমি বের হবা না। আমি বললাম আপনি এরকম করে আমাকে কেন বলতেছেন? আপনি এরকম করে আমাকে কেন বলতেছেন এখান থেকে আমার লাশ বের হবে? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে এখান থেকে আমার লাশ কেন বের হবে? এখান থেকে আমার লাশ কেন আপনি বের করবেন? আমাকে বলে হ্যাঁ, বাঁশি বাজিয়ে আমাকে পাগল করতে হবে, বাঁশি বাজিয়ে যদি আমাকে পাগল করতে না পারো তবে আমি তোকে এখান থেকে বেরোতে দিব না। ওনার কথাই একটা, যে বাঁশি বাজিয়ে ওনাকে আমার পাগল করতে হবে, কিন্তু বাঁশি বাজিয়ে আমি ওনাকে পাগল কিভাবে করব? একটা মানুষকে কিভাবে বাঁশি বাজিয়ে পাগল করা যায়, এটা তো ভাই আমি বুঝি না। আর উনি তো হচ্ছেন পরি বা জিন জাতি। তো যাই হোক, এরপরে আমি আবারও বাঁশি বাজাই, আমি শোয়া থেকে উঠি, বাঁশি বাজায়, উনি আমার বাঁশির সুর শুনে কখনো নাচে, কখনো নীরব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এরকম করে আমার দিন রাতগুলো কাটতেছে, মানে কীভাবে যে আমার সময়গুলো কাটতেছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এবং এই একটা রুমের মধ্যে আমার জীবন, এই একটা রুমের মধ্যে আমি খাচ্ছি, একটা রুমের মধ্যে ঘুমাচ্ছি, এবং ওই একটা রুমের মধ্যে আমার বেঁচে থাকা, আমার একটা রুমের মধ্যে সব কিছু। এরপরও এমনভাবে সময়গুলো কাটাইতেছি, কত দিন, কত মাস, কত বৎসর চলে যায়, এর কোনো হিসাব আমার কাছে নাই, যে কত বৎসর চলে যায়। এবং এমন করতে করতে একটা দিন হলো কি, হঠাৎ করে উনি অন্য একটা মেয়েকে নিয়ে আসছে, এই প্রথম। ওনার থেকে বয়স অনেক কম, এবং ওই মেয়েটা দেখতে অনেকটা সুন্দরী, কিন্তু হিন্দু ধর্মের একটা মেয়ে, ওইটাও হিন্দু ধর্মের, দেখে বোঝা গেল। ওই মেয়েটাকে ওদিন নিয়ে আসছে। আসার পরে বলে আমার বান্ধবী লুফাই রানী, তো ও তোমার বাঁশির সুর শুনতে আসছে, ওর একটু বাঁশির সুর শোনায় দাও। ওইখানে মধ্যে আটকে রাখা অবস্থায় আমি বললাম যে ওনার নাম লুফাই রানী। তো আমি বললাম ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। তো ওই মেয়েটা কেমন জানি আমার দিকে একটু অন্যভাবে তাকালো, একটু অনুশোচনার নজরে তাকালো, একটু মায়ার নজরে তাকালো, মনে হয় আমাকে দেখে তার মায়া লাগছে, এরকমটা হতে পারে। আমিও আমার দিকে তাকিয়ে থাকার পরে যে আমি বললাম যে ঠিক আছে, তো আমি বাঁশি বাজাচ্ছি। তো আমি তো ওই প্রাণের ভয়ে বাঁশি বাজাচ্ছি, যে আমাকে আবার এখান থেকে ফেলে দেয় কিনা, বা আমাকে মেরে ফেলে কিনা, এরকম ভয় ভীতির মধ্যে আমি তখন বাঁশি আবারও বাজাচ্ছি।
আমারও বাঁশি বাজাচ্ছে, আমার বাঁশি দিল, দেওয়ার পরে আমি বাজাচ্ছি এবং ওইরা দুজনেই তখন বসে বসে আমার বাঁশির সুর শুনলো। তো দুজনেই বসে বসে বাঁশির সুর শুনলো এবং শুনে এরা আবার চলে গেল, দুজনেই চলে গেল। আমি এখানে কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই, বেরোতে পারতেছি না। আবার আমাকে খাবার দাবার, আমার গোসল, আমার সব কিছু কিন্তু খুব পরিপূর্ণভাবে হচ্ছে। আমার কোনো কিছুর কিন্তু অভাব নাই, আমার খাওয়া দাওয়া, আমার থাকা, আমার ঘুম, আমার রেস্ট, আমার সব কিছু খুব সুন্দর হচ্ছে। কোনো কিছুতে আমাকে বিন্দুমাত্র পরিমাণের কোনো অভাব অনটন দেওয়া হচ্ছে না। আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। এবং এইভাবে যখন বাঁশি বাজাচ্ছি না রেশ আমার বাঁশির সুর শুনে আবার চলে যায়, আবারও দিন রাত মাস এভাবেই কাটতেছে। তো তখন দেখা যায় যে একটা পর্যায়ে মাঝে মাঝে ওই মালিনী উনি আসে, ওই বয়স্কটা, এবং আবার মাঝে মাঝে লোফাই আসে, ওরা দুজনেই আসে। তো লোফাই যে মেয়েটা, এই মেয়েটা আবার একটু ভালো ছিল, মানে ওইটাও জিনে ছিল, বাট এটা একটু ভালো ছিল। এটা আমার সাথে বসে বসে গল্প করতো, আমার সাথে বসে বসে কথা বলতো, এবং আমার ভিতরে যে কষ্ট হইতেছে এই কষ্টটা উনি বুঝতে পারতো। এবং উনি আমাকে মাঝে মাঝে বলতো, আমি তোমার মাকে দেখে এসেছি, আমি তোমার বাবাকে দেখে এসেছি, তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, এরা খুব ভালো আছে, তুমি এদেরকে নিয়ে কোনো চিন্তা করো না, এদেরকে নিয়ে কোনো টেনশন করো না, এরা যথেষ্ট ভালো আছে, এবং তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তুমি ঠিকমতো ঘুমাও, এবং একটা সময় মালিনী তোমাকে পৃথিবীতে দিয়ে আসবে, এক সময় তুমি মালিনীর সাথে পৃথিবীতে চলে যাবা, ওখানে গিয়ে তুমি থাকবা, মালিনী তোমার কোনো ক্ষতি করবে না, এরকমভাবে উনি আমাকে বুঝাইতো। মানে ওই লুফাই রানীটা, তো লুফাই রানী যখনই আমার কাছে আসতো, যে সময় আসতো, আমার খুব ভালো লাগতো। ওনার কথাবার্তা সব কিছু আমাকে খুব পাগল করে তুলতো, মানে আমার কাছে অনেকটা ভালো লাগতো। কিন্তু ওই মালিনী যখন আসতো আমি ভয় পাইতাম, কারণ মালিনীর চাউনি, মালিনীর কথাবার্তা, এবং মালিনী একটু ভয়ঙ্কর আকারের একটা জিন ছিল, ভয়ঙ্কর আকারের। কিন্তু লুফাই রানীটা অনেক ভালো ছিল। এরকমভাবে আস্তে আস্তে আমি একদিন লুফাই রানীরে বলতেছি, মানে অনেক মাস পেরিয়ে গেল এর মাঝে, একটা লুফাই রানীর আমি বলতেছি যে আমার না বাড়ি যেতে ইচ্ছে করে, আমার এখানে দমটা বন্ধ হয়ে আসতেছে, আমার এখানে ভালো লাগে না, আমি যে কোনো সময় এখানে মারা যাব, আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি কি আমাকে আমার বাড়িতে দিয়ে আসবেন? আমার না বাড়ি যেতে ভরতে ইচ্ছে করতেছে, আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি আপনার কাছে অনুরোধ করি, বলি আপনি আমাকে আমার বাড়ি দিয়ে আসেন, আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই এবং আমি ওনাদের সাথে থাকতে চাই। ওই দিনই লুফাই রানী আমার দিকে একটু অনুশোচনার নজরে তাকালো। অনুশোচনার নজর বলতে একটু মায়ার নজরে, একটু দয়ার নজরে, একটু ভালোবাসার নজরে আমার দিকে তাকালো। তাকে আমাকে বলতেছে যে তোমার কি সত্যি তোমার পরিবারের কাছে চলে যেতে ইচ্ছে করে? আমি বললাম হ্যাঁ, আমার সত্যি আমার পরিবারের কাছে চলে যেতে ইচ্ছে করে, আমার এখানে ভালো লাগছে না, আমার এখানে কোনোভাবেই ভালো লাগছে না, আমি এখানে থাকলে মারা যাব। পরে আমাকে বলে আমি তোমাকে পৃথিবীতে নিয়ে যেতে পারবো, তোমার পরিবারের কাছে তোমাকে দিয়ে আসতে পারবো, কিন্তু এতে আমার অনেক সমস্যা হবে মালিনীর সাথে, মালিনী আমার অনেক ক্ষতি করে ফেলবে। আচ্ছা যাই হোক, মালিনী আমার যাই ক্ষতি করুক, আমি তোমাকে তারপরেও পৃথিবীতে দিয়ে আসবো। এইটা শোনার পরেই না ভাই, আমি তখন অনেকটা খুশি হয়ে গেলাম যে উনি আমাকে পৃথিবীতে দিয়ে আসবে, আমি আমার পরিবারের কাছে যেতে পারবো, আমার মায়ের কাছে, বাবার কাছে যেতে পারবো। মানে কত বছর আমার কেটে গেছে ভাই, কোনো হিসাব নাই। আমাকে দেখলে চিনা যায় না যে আমার চেহারা এমন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওনারা আমার চুল কেটে দিত, আমার শেভ করায়, মানে আমার দাড়ি কেটে দিত, বা আমার শারীরিক যেই ধরনের জিনিসগুলো আমার সমস্যা করতো, এই জিনিসগুলো এরা পরিষ্কার করে দিত। এটা সত্যি কথা। এবং এরপরে আমার ওই ওই মালিনী আমার লুপাই আমার বললো যে আমাকে উনি পৃথিবীতে দিয়ে আসবে, তবে কখন দিয়ে আসবে এটাও বলতে পারে না। আর আমাকে বলে যে এই কথা মালিনীকে বলা যাবে না, এটা তুমি মালিনীকে জানাইও না, কারণ মালিনীকে এটা জানালে মালিনী তোমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবে। যদি অন্য কোথাও নিয়ে যায় তো আমি তো জানবো না যে কোথায় নিয়ে গেছে, হয়তো অন্য কোথাও নিয়ে তোমাকে আটকাই ফেলবে। এই জন্য এই কথা তুমি মালিনীকে বলো না, যদি সময় সুযোগ হয় তাহলে আমি তোমাকে পৃথিবীতে তোমার পরিবারের কাছে দিয়ে আসবো। আমি ওনার পা ধরে তখন কান্না করতেছি যে আপনি আমাকে দিয়ে আসেন, আমি আপনার কাছে অনুরোধ করি। এবং এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমি শুয়ে আছি, এমন সময় এই লোফা এসে আমাকে ডাকতেছে। ওনারা কিন্তু আমার ঘরে ঢুকতে পারতো, বেরোতে পারতো, কিন্তু আমি বের হওয়ার কোনো দরজা পাইতাম না। একটা সময় যে দরজা আমাকে দেখাইছিল ওই দরজাও কিন্তু আমি আর দেখতাম না, মানে পুরোটা ঘরে একটা গোডাউনের মতো মনে হতো, যেখান থেকে বের হওয়ার কোনো দরজা বা জানালা ওইসব কিছুই পাইতাম না। তো এমন করতে করতে একদিন লুফাই রানী আমার কাছে আসলো, হঠাৎ করে এসে আমাকে বলতেছে আনবি রেডি হও, আমি তোমাকে নিয়ে যাব, এরকম করে বলতেছে। আমি বললাম আপনি আমাকে নিয়ে যাবেন? আমি রেডি হবো, আমি তো রেডি আছি, চল। তো আমারে বলতেছে এইভাবে চলে যাবা? আমি বললাম জি, এভাবেই চলে যাব, আমি এভাবেই চলে যাবো, আমি আমার পরিবারের কাছে যাবো, আমার মায়ের কাছে যাবো, আমার বাবার কাছে যাবো, আপনি আমাকে এভাবেই নিয়ে যান, আমি আর কোনোভাবে কোনো কিছু প্রস্তুতি নিতে চাই না, আমি এভাবেই যাব। পরে বলবো আচ্ছা ঠিক আছে তাহলে চলো।
এই চলো বলার পরে আমার মাথার মধ্যে হাত দিল, মাথার চোখের মধ্যে হাত দিল। এইটুকুই আমার মনে আছে যে আমার মাথার চোখের মধ্যে হাত দিছে, এবং আমার মাথায় আর চোখে হাত দেওয়ার পরেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। ওই সময়টাতে আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই। এবং আমার যখন জ্ঞান ফিরার পর আমি দেখি আমাদের বাড়ির সামনেই একটা বট গাছ আছে, বিশাল একটা বট গাছ, মোটামুটি আমাদের বাড়ি থেকে একটু দূরেই সামনাসামনি ওইখানে একটা বট গাছ। আবার এই বট গাছটার চারপাশে হচ্ছে ফসলি জমি, মানে ফসলি জমির মাঝখানে একটা উঁচা জায়গার মধ্যে একটা বট গাছ। এবং ওই বট গাছের নিচে যারা মাঠে ঘাটে কাজ করে, যারা শ্রমিক ফসলের কাজ করে, কৃষক, এরা এসে দুপুরবেলা এখানে বিশ্রাম করে। দুপুরবেলা এসে ওখানে খাওয়া দাওয়া করে, খায়, এবং ওই জায়গাটার মধ্যে ওনারা বসে। তো এই জায়গাটাও কিন্তু খুব ভালো একটা জায়গা না। এই বট গাছের নিচের অনেক ঘটনা আছে, এবং এটা আমরা অনেকেই বলতাম এটা ভূতের বাড়ি, এখানে ভূতেরা থাকে, এরকম অনেকেই বলা বলি করতো। তো আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি যে বট গাছের পাশে আমি বসে আছি, এবং আমার পাশে এই লুফাই রানী তখন আছে। আসার পরে আমার বলে, দেখো ওই যে তোমার মা। আমার মা তখন বাড়ি থেকে বেরোতেছিল, ওইখান থেকে ছোট করে দেখা যাচ্ছে, তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি দৌড়ে আমার মায়ের কাছে যাব। আমি দৌড় দিয়েছি, আমার হাত চেপে ধরছে, ধরে আমার বলে, তুমি এখন যেতে পারবা না। আমি কেন যেতে পারবো না? উনি বলে, আমার কিছু শর্ত আছে, যদি আমার শর্তগুলো মানো তাহলে তোমার মায়ের কাছে তোমাকে যেতে দিব, আর যদি শর্ত না মানো আমি তোমাকে যেখান থেকে আনছি তোমাকে আবার ওখানে রেখে আসবো। আমি বললাম, আপনি আমাকে আগে কেন বললেন না? শর্তের কথা তো আগেও বলতে পারতেন। উনি আমাকে বলে, শর্ত বড় কিছু না, শর্ত বড় ছোট, এবং তুমি এটা রাখতে পারবা, এটা অত বড় কিছু না, তো তুমি এটা রাখতে পারবা। আমি বললাম, মানে আমার ওই সময় এরকম মনে হয়েছে যে উনি আমাকে যেই শর্ত দেয়, যদি এরকমও শর্ত দেয় যে সারা জীবন ওনার গোলামি করতে হবে, আমি সেটাতেও রাজি আছি। মানে আমি আমার পরিবারের কাছে যেতে পারবো, এর থেকেও বড় কোনো পাওয়া বা এর থেকেও বড় কোনো চাওয়া তো আমার হতে পারে না। আমি পরিবারের কাছে যেতে পারবো, এবং ঠিক আছে, আমি মানবো, আপনি যেটা বলেন আমি আপনার কথা মানবো, সমস্যা নাই। পরে আমাকে বলতেছে যে আমার প্রথম শর্ত হচ্ছে পৃথিবীতে গিয়ে তুমি কোনো হুজুর কবিরাজের কাছে যেতে পারবা না, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আমি তোমাকে যখন যেভাবে চাই সেভাবে আমার সাথে মিশতে হবে। কোনো তাবিজ তোমার ব্যবহার করতে পারবা না, কোনো তন্ত্রমন্ত্র ব্যবহার করতে পারবা না। আমাকে তোমার কাছে যাওয়ার জন্য কোনো বাধা তুমি দিতে পারবা না, কোনো বাধা তৈরি করতে পারবা না। আমার যে কোনো সময় আমি তোমার কাছে যাব, যখন খুশি তখন যাব, যা খুশি তাই করব, এবং আমার বাঁশির সুর শুনতে মন চাইলে আমি বাঁশির সুর শুনবো, এবং আমি তোমার সাথে থাকবো। আমাকে কখনো তোমার সাথে থেকে আলাদা করতে পারবা না। আমি তোমার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ক্ষতি করেছি, এই কথা লুপাই রানী বলে, যে আমি তোমার জন্য আমার জীবনের সবচেয়ে বড় একটা ক্ষতি করেছি। তাই আমি বললাম, কি ক্ষতি, ওটা তো আর আমি জানি না। পরে আমি বললাম, ঠিক আছে, আমি আপনার শর্ত মানছি, আমি কখনো কোনো তাবিজ তোমার ব্যবহার করবো না, কখনো কোনো কবিরাজের কাছে যাব না, এবং আপনি আমার কাছে আসার জন্য কোনো রকমের প্রাচীর দেওয়াল আমি তৈরি করবো না, তাও আমি একটা পলক আমার মাকে দেখতে চাই। পরে আমাকে বললো যে ঠিক আছে যাও। এইটা বলার পর আমি তখন এখান থেকে একটা দৌড় দিলাম ভাই, শুধু এটাই মনে আছে, একটা দৌড় দিছি, এবং দৌড় দিয়ে বাড়ির উঠানের মধ্যে গিয়ে আমি মা গো বলে এখানে শুয়ে পড়ছি। এবং মা গো বলে শুয়ে পড়ার পরে আমার বাবা মা এরা সবাই এসে আমাকে জড়িয়ে ধরছে, আমার ভাই ভাবি বড় বোনেরা সবাই এসছে, মানে আমাদের পরিবার তো সদস্য অনেক, সবাই আমাকে ধরে কান্নাকাটি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, কীভাবে কোত্থেকে আমি আসলাম, আমি কোথায় ছিলাম, তাই আমি কোনো কিছু বলতেছি না। পরে আমার মা তো জড়াই ধরে প্রচুর কান্না করেছে। এরপরে মা কী করলো, আপনার গরম পানি দিল আমাকে, এবং গরম পানি দিয়ে বললো, তুই আগে গোসল কর। পরে আমি গোসল করছি। গোসল করার পরে মা আমাকে খাবার দিছে। মা বলে, খাবার দিছে, তুই খাবার খা। বাবা তুই খাবার খা। আমার মুখ দিয়ে না কোনো খাবার ঢুকতেছে না, যে আমি এত সুস্বাদু খাবার খাইছি, এত ভালো খাবার খাইছি, মানে যে ধরনের খাবার আমার মনে চাইতো, মানে যে ধরনের খাবার আমার রুচিতে চাইতো, ওই খাবারটাই ওনারা এসে আমাকে দিত, মানে মালিনী এসে দিত বা লুফাই এনে দিত, মানে যেটা আমার মনে চাইতো। সুতরাং আমার খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নাই যে আমি স্পেসিফিক এই খাবারটাই খাবো বা ওই খাবারটাই খাবো, এরকম খাবারের প্রতি কোনো লোভ নাই। তা আমি খাই না, আমি শুধু মায়ের দিকে তাকাই, বাবার দিকে তাকাই, আমার ভাই বোনদের দিকে তাকাই, আমার ভাইয়ের বউদের দিকে তাকাই, মানে শুধু ওর দিকে তাকাই আছি। পরে আমার আম্মা আমার গোসল করায়, খাওয়া দাওয়া করে আমার নিয়ে শুইছে, মানে আমার শোয়াই, মা আমার হাত টিপে দিতেছে, আমার বোন একজন আমার কপাল টিপে দিতেছে। মা টিপতে দিতে আমার বলে, তুই এতদিন কোথায় ছিলি? তুই নাকি চট্টগ্রামে কোথায় কোন অনুষ্ঠানে গেছিলি, ওখান থেকে নাকি পালিয়ে গেলি, তোদের ওস্তাদ সেলিম বললো, তুই কই গেছিলি, কোথায় গিয়েছিলি, তুই কোন জায়গায় ছিলি? আমি মাকে কোনো কিছুই বলি না, এবং না বলার পরে দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে আসলো, এবং রাতের বেলা আমি তখন শুয়ে পড়ার পরে এই স্বপ্নে আমি লুফাই রানীকে দেখলাম, মানে স্বপ্নের মধ্যে উনি আসছে, এসে আমাকে বলে, আনবীর কেমন আছো? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। বলে, তোমার শরীর ভালো? আমি বললাম, জি ভালো।
বলে তোমার আম্মুর সাথে কথা বলছে? আমি বললাম জি বলছি, ওই স্বপ্নের মধ্যে ওনার সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো। এরকম করেও এদিন আমার কেটে গেল, দ্বিতীয় দিন কাটলো, তৃতীয় দিন কাটলো। এইভাবে 4-5 দিন পরে একজন আমাকে বলতেছে, মানে ওই লুফাই রিনে আমাকে বলতেছে যে আনবির তুমি উঠে আসো, এমন করে বলে তুমি উঠে আসো। আমি বললাম কেন, উঠে কোথায় যাব? পরে আমাকে রাত দুপুরে, তখন রাত দুপুরে আমি বললাম যে উঠে কোথায় যাব? পরে বলে আমাকে বাঁশি শোনাবা, মানে আমাকে বাঁশি সুর শোনাবা। আমি বললাম কোথায়? বলে তোমাদের বাড়ির পাশে, যেখানে বসে তুমি বাজাও, সমস্যা, আমি বাঁশির সুর শুনবো। পরে আমি শোয়া থেকে ওই উনি এটা বলে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার তো সব কিছুই হইতেছে, আমি তো সবই জানি। পরে উঠছি, উঠার পরে আমার ঘরে তখনও প্রচুর বাঁশি আছে। যেহেতু বাঁশি আমাদের পেশা ছিল, তো বাঁশির অভাব নেই। তারা বাঁশি নিলাম, নিয়ে বাসা থেকে বেরোইছি। বেরোয়ার পরে বাড়ির সামনেই একটা আপনার বড়ই গাছ আছে, বড়ই গাছের নিচে বসে তখন বাঁশিতে ফু দিলাম। তখন প্রায় শেষ রাতের দিকে বাঁশিতে ফু দেওয়া মাত্রই আমার আব্বা ঘর থেকে দৌড়ে আসছে, এসে আমার কাছ থেকে টান দিয়ে বাঁশিটা নিয়ে গেল। বাঁশিটা টান দিয়ে নিয়ে গেল, এবং টান দিয়ে নিয়ে যাওয়াতে আমি দেখলাম যে লুফাইয়ের মুখের দিকে আমি তাকাই আছি। আমার আব্বা কিন্তু লুফাইকে দেখে নাই। লুফাইয়ের মুখটা তখন একদম কালো হয়ে গেছে, এবং খুব কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার পরে লুফাই চলে গেছে এখান থেকে। পরে আমার আব্বা আমার বলে চল ঘরে চল। আমি বললাম আব্বা আমি একটু বাঁশি বাজাই, আমার এখানে কেন আনছেন, আমাকে বাধা কেন দিচ্ছেন? আমার আব্বা আমাকে বলে না, এত রাতের বেলায় বাঁশি বাজানো যাবে না, এত রাতে বাঁশি বাজালে জিন পরি চলে আসবে। তাই আমি তো মনে মনে বলতেছি যে জিন তো আমার সামনেই বসেছিল। আমার আব্বা আমার বলে চল, আমাকে টেনে নিয়ে গেল, ঘরে নিয়ে গেল। এবং ঘরে নিয়ে যাওয়ার পরে ওই রাতে আর লুফাই আসলো না। পরের দিন কেটে গেল, এর পরের দিন লুফাই আসছে। এসেই আবার এখানে একটা কথা বলি, এর পরের দিনই তো আমার আব্বার প্রচণ্ড জ্বর উঠছে। আমার আব্বার এত জ্বর বলার মতন, আব্বা জ্বরে মরে যাচ্ছে। এরপরে রাতে লুফাইয়া আবারও আসছে, এসে আমাকে বলতেছে যে আনবির, তোমার আব্বা আমার ক্ষতি করছে, আমি তোমার আব্বাকে মেরে ফেলবো, এমন করে বলতেছে। আমি তোমার পায়ে ধরি, তোমার পায়ে ধরে আমার এরকম ক্ষতি করো না, আমার আব্বাকে মাইরো না, আমার আব্বাকে মেরো না, আমার আব্বাকে মেরো না, আমি তোমার সব কথা শুনবো, আমি তোমার সব কথা রাখবো, তুমি যেটা বলো আমি সেটাই করবো, তোমার আব্বাকে মেরো না। পরে বলতেছে তাহলে তুমি যদি আমার সব কথাই শোনো, আমার সাথে তোমার কথা ছিল যে কেউ তোমাকে বাধা দিতে পারবে না, আমার সাথে তোমার মাঝে আমার মাঝে কোনো বাধা থাকতে পারবে না, তাহলে তোমার আব্বা কেন বাধা হয়ে দাঁড়ালো, তোমার আব্বা কেন বাধা দিল? আমি বললাম আমার আব্বা তো বুঝতে পারে নাই, আমি আব্বার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার আব্বাকে মাফ করে দাও, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আমার আব্বা ভুল করে ফেলেছে, এরকমটি আর কখনোই হবে না। অবলে সত্যি হবে না? তাই আমি বললাম জি না, আমার আর কিছুই হবে না, এরকম আমি আর কখনোই করবো না। পরে আমাকে বলে ঠিক আছে, তাহলে আগামী রাতে তুমি যখন বাঁশি বাজাবা, তখন তুমি ওই বট গাছের নিচে চলে আসবা। মানে আজকে রাতে উনি আর বাঁশি শুনবে না, ও তখনও রাগান্বিত। পরের রাতে, মানে এরপরের রাতে সে আসবে, এবং বাঁশি বাজানোর জন্য আমাকে ওই বটতলায় যেতে হবে। বটতলায় গিয়ে বাঁশি বাজাবো, সেখানে শুনবে। পরে আমি বললাম যে বটতলায় যাবো, আমার পরিবার যদি যেতে না দেয় বলে দিবে, তোমার পরিবার যেতে দিবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে আমার বাঁশির সুরটা যাতে দূরে না যায়, এটা আটকানো যায় না? বলে হ্যাঁ আটকাই দিব, তো বটগাছের নিচে গেলে আটকাই দিব, এটা বলে। এবং এরপরে রাতে একইভাবে রাত দুপুর এসে সে আমাকে ডাকলে পরে আমি তখন বাঁশি হাতে নিয়ে আবারও ওই বটতলায় গেলাম, এবং বটতলায় গিয়ে ওখানে আমি বাঁশিতে ফু দিলাম। সেদিন আমি অনেক রাত পর্যন্ত বাঁশি বাজাইলাম, এবং ফজরের কিছুক্ষণ আগে সেদিন সে অনেক খুশি হলো, মানে লোফাই অনেক খুশি হলো, এবং আমার বাঁশির সুরে সে অত্যাধিক মানে শান্তি পাইল। একটা পর্যায়ে আমারে বললো যে ঠিক আছে আনবির, তুমি তাহলে ঘরে যাও। মানে আপনার ফজরের কিছুক্ষণ আগে আমি তখন ঘরে এসে শুইলাম, এবং এরপর থেকে প্রতি রাতে আমাকে ডেকে নিত, এবং এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে আমি যখন ওই মালিনীর কাছে বন্দি ছিলাম, ওই দিন আমার আব্বা নাকি একটা স্বর্ণের চেন পাইছে রাস্তায়। আমার আব্বা নাকি অনেক মোটা একটা স্বর্ণের চেন পাইছে রাস্তায়, এবং ওই চেনটা নাকি আব্বা বিক্রি করে অনেকদিন আমার পরিবার চলতেছে। এখন ওই চেন বিক্রির টাকা আমাদের ঘরে আছে। তো আব্বু যখন বললো যে চেনটা পাইছে, ওটা বিক্রি করছে, ওটা থেকে টাকা পাইছে, তখনই আমার ওই মালিনীর কথাটা মনে হয়েছিল। মালিনী তো আমাকে বলেছিল ওইখানে যে আমি তোমার পরিবারকে একটা জিনিস দিয়েছি, এটা বিক্রি করে এরা খুব ভালো আছে। তো আমার মনে হচ্ছে এই জিনিসটা মালিনী দিয়েছে। কিন্তু এরপর থেকে ওই মালিনীর সাথে আমার আর কখনো দেখা হয়নি, মালিনী আমার সামনেও আসেনি, এবং মালিনীর সাথে আমার কোনো যোগাযোগ নেই। শুধু আমি তখন লুফাইকে দেখতেছি, এবং এমন করে প্রায় প্রতি রাতে ওখানে যাইতাম, বাঁশি বাজাইতাম। একদিন হলো কি, বাঁশি বাজিয়ে আসার সময় হঠাৎ করে আমার আম্মার সাথে আমার দেখা, বাঁশি বাজিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করে আমার সাথে উঠানে আমার দেখা। আম্মা আমারে বললো এত রাতে কোথায় গেছিলি, মানে কোথায় গিয়েছিস? আমি মারে কিছু বললাম নাকি, আমি শুয়ে পড়ছি। এবং শুয়ে পড়ার পরে এরপরে রাতে আবারও লুফে আমাকে ডাকে, এবং ও কিন্তু আমাকে এনাম দেয়। এনাম বলতে বিভিন্ন জিনিস আমাকে দেয়, পুরস্কার, যেগুলো আমি বলতে চাই না। আমাকে অনেক কিছু দিয়েছে, মানে অনেক কিছু দিয়েছে সত্যি কথা বলতে।
পরে আমার এরপরের রাতে আবারও সে ডাকে, আমি যাই বাঁশি বাজাই। এরপরের রাতে যখন বাঁশি বাজাইতেছি, বাজাইতেছি ওই জায়গার মধ্যে মানে রাত দুপুরে আমার আব্বা আম্মা গিয়ে ওখানে হাজির, আমার বড় বোন এবং বড় ভাই সহ পরিবারের সবাই ওখানে হাজির, গিয়ে আমাকে ওইখানে ধরছে। ধরার পরে আমি বললাম, তোমরা আমার ছাড়ো, আমার সাথে এরকম করো না, আমি যদি বাঁশি বাজানো বন্ধ করি তাহলে লোফাই কিন্তু খেপে যাবে। তখন কিন্তু লোফাই আমার দিকে ভয়ঙ্কর নজরে তাকিয়ে আছে, এত বড় চোখ করে তাকিয়ে আছে। আমি বললাম, লোফাই আমাকে মেরে ফেলবে, তোমাদের কাছে অনুরোধ করে তোমরা আমার ছেড়ে দাও, আমি বাঁশি বাজাই। আমার বাঁশি বাজাইতে যেত, লোফাই আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁশি বাজাইতে দাও, ও মা ছাড়ো, ও বাবা ছাড়ো, চিৎকার করতেছে। কিন্তু তারা আমার হাত ছাড়ে না, হাত না ছেড়ে আমাকে ধরে রাখতে, আমাকে বাঁশি বাজাইতে দেয় না। ওইখান থেকে তারা আমাকে জোর করে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে এই ফজর পর্যন্ত তারা আমার আটকে রাখছে ঘরের মধ্যে। আমি তো বললাম, ভালো আছি, আমি সুস্থ আছি, আমাকে আটকে কেন রাখছো? আমাকে ঘরের বাইরে যেতে দাও না, আমাকে ঘরের বাইরে যেতে দেয় না। সকালবেলায় আমার আব্বা গিয়ে কবিরাজ নিয়ে আসে, কোথেকে নিয়ে আসে আমি জানি না, কবিরাজ নিয়ে আসে এবং কবিরাজ দিয়ে আমার আব্বা সর্বপ্রথম আমাদের বাড়ির চারপাশটা বন্ধ করে দেয়। বাড়ির চারপাশটা বন্ধ করে দেওয়া, আমার কাছে কিছু জিনিস পায়, কিছু মুদ্রা পায়, কিছু জিনিস পায়। এই জিনিসগুলো আমার পরিবার তখন নিয়ে যায়, গিয়ে তারা বিক্রি করে অনেক টাকা তারা পায়। কিন্তু এই জিনিসগুলো আমাকে লোফাই দিয়েছিল। তো অনেক কিছু তারা, অনেক টাকা পয়সা তখন আমাদের হয়ে যায়, অনেক টাকা পয়সা হয়ে যায়। এবং হয়ে যাওয়ার পরে আমার আব্বা আমাকে আমি বারবার বলতেছি, তোমরা আমার সাথে এটা করো না, আমার কাছে একটা পরী আছে, ওই পরী আমাকে এইসব দিয়েছে এবং পরীটার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক। আমার আব্বা বলতেছে, পরীরা কখনো মানুষের ভালো হতে পারে না, পরী কখনো মানব জাতির ভালো করার জন্য আসে না, পরী আসা মানব জাতির ক্ষতি করার জন্য। এটা আসছে তোর ক্ষতি করার জন্য, তোকে মেরে ফেলার জন্য, তোকে বেসংসারী করার জন্য, তোকে সংসারহীন করার জন্য। আমি বললাম, আব্বা আমি তোমার কাছে অনুরোধ করে বলি, আব্বা তুমি আমার সাথে এই কাজটা করো না, লোফাই মনে অনেক কষ্ট পাবে, ও আমাকে এই পৃথিবীতে এনেছে, না হলে কিন্তু আমি কখনোই তোমাদের কাছে আসতে পারতাম না। আমি সব কথাগুলো আমার আব্বা আমাকে বলতেছি। কিন্তু ওই কবিরাজ তখন করলো কি, আমার হাতে পায়ে তাবিজ পরাই দিল এবং আমার বাড়ি তখন বন্ধ করে দিল এবং বন্ধ করে দিয়ে আমাকে সম্পূর্ণভাবে ঘরের মধ্যে আটকায় ফেললো। আমাকে কোনোভাবে আর ঘরের বাইরে যেতে দেয় না। আমি যতই বলে আমি ঘরের বাইরে যাব, আমি বাড়ির বাইরে যাব না, আমাকে ঘরের বাইরে, বাড়ির বাইরে যেতে দেয় না। এই ঘরের মধ্যে আমাকে, বাড়ির সীমানার মধ্যে আমাকে আটকায় রাখে। তো আমার অনেক স্বর্ণ গয়না কিন্তু আমার আব্বা আমার কাছে ছিল, অনেকগুলো স্বর্ণের মুদ্রা কিন্তু এই লোফাই রানী আমাকে দিয়েছিল। এই সবই আমার আব্বা আম্মা আমার কাছ থেকে নিয়ে যায়। একটা পর্যায়ে এরকম করে চলতে চলতে দেখা গেল যে আমি কেমন জানি ওই যে তাবিজ তুমনগুলো পড়ার পরে আমি মানসিকভাবে কেমন জানি একটু অন্যরকম হয়ে যাচ্ছিলাম। মানসিকভাবে অন্যরকম বলতে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না, একঘরা হয়ে বসে থাকতাম। মনের ভিতরে কেমন জানি অনেক কষ্ট পেলে মানুষ যেরকম থাকে আমি ঠিক সেরকমটা হয়ে যায়। এক পর্যায়ে পরিবারের মানুষের সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাবে। আমি বললাম, না, আমি এই মুহূর্তে বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, কিন্তু তারা আমাকে বিয়ে করাবে। বিয়ের জন্য তারা খুব জোর করতেছে, আমাকে বিয়ে করাবে এবং আমি বিয়ে করতে রাজি হই না। তখন আমার মা আরও রাগ করে, বিয়ে কেন করবি না, বিয়ে তোর করাই লাগবে। এবং এক পর্যায়ে তারা তখন আমার জন্য মেয়ে দেখতে শুরু করলো এবং আমি তখন পর্যন্ত কিন্তু বাড়ির বাইরে যেতে পারতাম না, বাড়ির বাইরে, আমার সীমানার বাইরে আমি যেতে পারতাম না, ওই বাড়ির মধ্যে আমি থাকতাম। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার আব্বা মারা যায়। আমার বিয়ের শাদী ঠিক হওয়ার কিছুদিন আগে, প্রায় 15-20 দিন আগে আমার আব্বা মারা যায়। তো আমার আব্বা আমার কাছ থেকে যে স্বর্ণ গয়না বা যেগুলো নিয়েছিল, এগুলো আমার আব্বা কী করছে বা কোথায় রাখছে এর কোনো কিছুই কিন্তু আমি জানি না, এবং না জানার পরে আমার পরিবার থেকে তখন আমাকে জোর করে বিয়ে করালো এবং বিয়ে করানোর জন্য তো একটা পরিবারে যেতে হয়, ওখান থেকে বিয়ে করে তারপর মেয়েকে নিয়ে আসতে হয়। তবে আমার বিয়ের কথা শুনলে আপনারা হাসবেন। আমার বিয়ে হয়েছে, মেয়ের বাবা মাকে নিয়ে আমার বাড়িতে চলে আসছে। এরপরে আমার বাড়িতে কাছে এসে দুজনের বিয়ে হয়েছে। আমি তখনও বাড়ির বাইরে যেতে পারতাম না। এবং একটা পর্যায়ে তখন আমার কি হলো, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমি তখন আমার বউ নিয়ে আসি। আমার বউ নিয়ে সংসার করতেছি, থাকতেছি। আমার মা তখন পুরো সংসার চালাচ্ছে, মায়ের উপরে সব কিছু চলতেছে। এরকম করে প্রায় অনেকগুলো মাস কেটে গেল এবং বেশ কয়েকটা মাস কাটার পরে আমার বউয়ের নাম ছিল জান্নাতুল হাবিবা মাওয়া। তো আমি ওরা জান্নাত বলে ডাকতাম, মাওয়া বলেও ডাকতাম। তো জান্নাত বলে সবাই তখন ডাকে, আমিও ডাকি। তো জান্নাত বলে ডাকতেছে। একটা পর্যায়ে দেখা গেলো যে আমার জান্নাত তখন বেবি কনসেপ্ট করে, ওর গর্ভে বাচ্চা আসে। বাচ্চা আসার পরে আমার গর্ভে ওর থেকে আমার একটা মেয়ে সন্তান হয়। আর একটা মেয়ে সন্তানের, মেয়েটা দেখতেও খুব সুন্দর হয়, একেবারে দেখার মতো পরীর মতো চেহারা, রূপবতী আমার একটা মেয়ে হয়। মেয়েটা হওয়ার পরে আমি তখন মেয়েটাকে নিয়ে আলোলে দোললে, মেয়েটাকে নিয়ে আমি খুশি, এদিক যে ওইদিক যে, মেয়েটাকে নিয়ে আমি খুব ভালো আছি। এমন করতে করতে কিছুদিন পর আমার মেয়েটার একটা সমস্যা দেখা দেয়।
সমস্যা বলতে কি মানে আমার মেয়েটা হওয়ার প্রায় 8-9 মাসের মাথায়, এর মাঝে কিন্তু আমি মাঝে মাঝে বাইরে যাচ্ছি, বাড়ির বাইরে যাচ্ছি, বাড়ির মধ্যে আসতেছি, মানে আমার ওই সমস্যাগুলো কিন্তু আর হচ্ছে না। এই যে লুফাই বলেন বা মালিনী বলেন, এদের যে একটা সমস্যা, এইগুলো কিন্তু আমার আর হয় না। বা আমি কিন্তু তখন ঠিক আছে কিন্তু তাবিজ ব্যবহার করতাম, হাতের মধ্যে সবসময় তাবিজ ব্যবহার করতাম, এমনি বাড়ির বাইরে যাইতাম, যেরকমভাবে ঘরে আটকায় রাখতাম আমারে, ওই আটকানি থেকে তখন আমি মুক্তি পাই, বাড়ির বাইরে যাই, ঘুরি ফিরি। এবং এমন করতে করতে আমার মেয়েটার তখন একটা সমস্যা দেখা দেয়। আমার মেয়েটার বয়স তখন প্রায় 9 থেকে 10 মাসের কাছাকাছি। তখন আমার মেয়েটা আমার 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 বউয়ের দুধ খায়। এমন অবস্থার মধ্যে আমার মেয়েটা রাতের বেলায় প্রচুর কাঁদতো, কোনোভাবেই তার কান্না থামানো যাইতো না। একটা মানে ভয় পাইলে যেরকম করে বাচ্চারা কাঁদে না, এরকম করে ভয় পাইলে কাঁদতো, ভয় পাইলে কাঁদতো। এমন করতে করতে আমরা কিন্তু হুজুর কবিরাজ ওগুলা, আমার মা এগুলোতে যাইতো না, বা আমার বড় ভাই আমার বোনেরা ওগুলোর মধ্যে যাইতো না। তখন কিন্তু আমরা অনেক বড় লোক, আমাদের এলাকাতে আমরা কিন্তু অনেক বড় লোক। আমি ওই লুফাইয়ের কাছ থেকে যা পাইছিলাম তা দিয়ে আমার গোটা পরিবার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তা আমার পরিবার লোভী ছিল না, এটা সত্যি কথা। আমার পরিবার যদি লোভী হতো তাহলে আমার আরও ক্ষতি হতো, তা আমার পরিবার লোভী হয় নাই। আমি জানি না আসলে লোভী ছিল কিনা, আপনারা হয়তো বুঝতে পারবেন শেষ পর্যন্ত। এরপরে যেটা হইলো যে আমার মেয়েটা হইলো, এবং মেয়েটা হওয়ার পরে আমার এই মেয়েটা কান্নাকাটি করতো, মানে রাত দিন মিলিয়ে প্রচুর চিৎকার করতো, কান্না করতো। একটা পর্যায়ে আমার বউ বললো কি একটা কাজ করি, আমাদের এদিকে একটা মহিলা আছে, একটা মহিলার কথা বলে, একটা মহিলা আছে, ওই মহিলার কাছে আমার মেয়েটারে নিয়ে যাই, তুমি আমি চলো। আবার আমার বিয়ের পর থেকে কিন্তু আমার বউ তাবিজ ব্যবহার করে, আমার বউ তাবিজ ব্যবহার করে, আমিও তাবিজ ব্যবহার করি, আমার মাও কিন্তু তাবিজ ব্যবহার করে, বা আমার পরিবারের সবাই কিন্তু আমরা তাবিজ ব্যবহার করতাম, মানে শরীর বন্ধের যে তাবিজটা এটা ব্যবহার করতাম। এবং এরপরে আমি ওইখানে যাই, ওই আমার বউর কথা মতো একটা কবিরাজের বাড়িতে যাই, মহিলা কবিরাজ, উনি মুসলমান ছিল। ওনার কাছে যাওয়ার পর মেয়েটার দেখায়, মেয়েটা দেখার পরে উনি বলতেছে যে মেয়েটা তো ভালোই আছে, মেয়েটা তো ঠিকই আছে, কিন্তু সমস্যা তো আপনাদের দুজনের মাঝে। আমি বললাম যে আমাদের মাঝে সমস্যা মানে? বলে আপনারা যে তাবিজটা ব্যবহার করতেছেন, এই তাবিজের পাওয়ারে আপনার মেয়ের ক্ষতি হচ্ছে। তাই আমি বললাম যে এই তাবিজ তো আমরা বহু বছর ধরে ব্যবহার করে আসছি, আমাদের পরিবার, আমাদের একটু পরিবারের মধ্যে একটু জিনের একটু সমস্যা আছে, এবং জিনের ওই সমস্যার কারণে আমরা তো তাবিজ ব্যবহার করি। তো উনি আমাকে বলতেছে যে না, আপনার বই ব্যবহার করলেও আপনি তাবিজ ব্যবহার করেন না, আপনি তাবিজ ব্যবহার করার কারণে আপনার মেয়ের ক্ষতি হচ্ছে। আমি না মহিলার কথাটা বুঝলাম না, মানে উনি আমাকে এটা বললো যে আপনি তাবিজ ব্যবহার করেন না, আপনি তাবিজ ব্যবহার করা বন্ধ করে দেন, আপনার বই ব্যবহার করুক। তাই আমি বললাম যে কেন এটা করতে হবে? বলে এটা করতে হবে, এটা না করলে আপনার মেয়ের আপনি বাঁচাইতে পারবেন, আপনার মেয়েটা মারা যাবে, আপনার মেয়ের উপরে এক ধরনের একটা চাপ আসতেছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করি কীভাবে, উনি আমাকে উত্তর দেয় না, শুধু এটাই বলে যে বেশি কথা বলে আপনার অন্য কোথাও যান, আমি যেটা বলছি আমার কথা শোনেন। আমার বউ তখন বলে তাই তুমি তাবিজ খুলে ফেলো। আমি বললাম তুমি এটা কি বলো, আমি তাবিজ খুলে ফেলবো? তা তাবিজ আমি খুলে ফেলবো কেন? আমার 6 মাস পর আমি তাবিজ পরিবর্তন করি, তাবিজ আমি নতুন নতুন তাবিজ পড়ি, ওই কবিরাজি কিন্তু আমাদেরকে তাবিজগুলো দিত। পরে আমাকে বলে যে না তুমি তাবিজ খুলে ফেলো, তাবিজটা তুমি খুলে ফেলো, আমার মেয়ের জীবনের চেয়েও কি তোমার তাবিজ বেশি হয়ে গেল? আমি বললাম তোমার মেয়ে আমার মেয়ে একই তো কথা, কিন্তু তাবিজ তো আমি পড়তেছি আমার সমস্যার কারণে, আমি তো আমার সমস্যার কারণে তাবিজ পড়তেছি, এখন আমি তাবিজকে খুলে ফেলবো? আমার বল হ্যাঁ তুমি তাবিজ খুলে ফেলো। এই কবিরাজের সামনে আমার বউ তখন আমার তাবিজটা খুলে ফেলে হাত থেকে, তাবিজটা খুলে ফেলে। তাবিজটা খুলে ফেললে পরে আমি তখন বাড়িতে আসি, বাড়িতে এসে মানে রাতের বেলা ঘুমাই, এবং ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে আমার কাছে মনে হলো যে কিছু একটা এসে আমার বুকের মধ্যে ধরে আমাকে এরকম করে উড়ে নিয়ে চলে যাচ্ছে, আমার হাত পাগুলো শিকল দিয়ে বাঁধা অবস্থা আমাকে নিয়ে যাচ্ছে, মানে হাত পাগুলো বেঁধে আমাকে নিয়ে যাচ্ছে, উড়ে নিয়ে যাইতেছে। আমি চিৎকার করতেছি, বাট আমার চিৎকার কেউ শুনতেছে না, আবার বাতাসের উপর দিয়ে আমাকে নিতেছে, বাতাসের উপর দিয়ে, এবং নিতে 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 একটা জায়গায় গিয়ে আমাকে এই লোফাই, আমি দেখলাম যে লোফাই, চেহারাটা লোফাইয়ের মতো ছিল, আসছে, আইসা আমাকে মারতে শুরু করছে। হাইরে মায়ের আমাকে আমাকে ঢাঙ্গি মারতেছে, ভামে মারতেছে, মানে প্রচণ্ড রকমের মায়ের আমাকে দিতেছে, আমাকে মারতেছে। আমি মায়ের জ্বালা সহ্য করতে পারি না, মায়ের জ্বালা সহ্য করতে পারি না, এবং মায়ের জ্বালা সহ্য চিৎকার করতেছি, এবং চিৎকার করতে করতে তখন আমি দেখলাম যে লোফাই, ওরে দিকে এত বর্ষ আমি তোর দিকে ভয় পেয়ে গেছি। ওই আমার বলে তোর জন্য আমি আমার বান্ধবীকে হত্যা করছি, তোর জন্য আমি আমার ঘনিষ্ঠ বান্ধবীকে আমি মেরে ফেলেছি, শুধু তোর জন্য, তোর বাঁশির সুর আমাকে এতটা পাগল করে তুলেছে, আমি তোর বাঁশির সুরে মাতোয়ারা হয়ে আমার বান্ধবীকে আমি হত্যা করেছি, আমার বান্ধবীকে আমি মেরে ফেলেছি, আর সেই তুই আমার সাথে বেইমানি করলি, সেই তুই আমাকে ধোকা দিলি, আমার সাথে চিটিং করলি, আমি তোকে ছাড়বো, আমি তোকে এখান থেকে মৃত ছাড়বো। আমি বললাম আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি আমার মায়ের কথা বাবার কথা শুনে আমি অন্যায় করে ফেলছি, বলো তোর বাবাকে শাস্তি আমি দিছি। আমি বললাম শাস্তি দিছো মানে? বলো তোর বাবার শাস্তি তোর বাবা পাইছে, কিন্তু তুই যে অন্যায় করছিস সেটা শাস্তি কী হবে? এইভাবে আমাকে ওইখানে আটকায় রাখে, এবং আটকায় রাখে, মর্মান্তিকভাবে আমাকে আটকায় রাখে।
আমার হাত পা বাঁধা অবস্থার মধ্যে আমাকে রাখে, আমাকে খাবার দেয় না, কি পরিমাণের কষ্ট এখানে আমাকে দেয় আমি আসলে বলে বোঝাতে পারবো না। চরমভাবে অত্যাচার অবিচার আমার উপরে করে, নির্মম অত্যাচার করে, আমাকে প্রচুরভাবে মারে যে মারের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এরকম করে অনেক দিন পর্যন্ত আমাকে ওখানে আটকায় রাখে, জায়গাটা আমি চিনি না, এরকম একটা জায়গায়। এবং আটকে রাখার পরে একটা সময় আমাকে বলে যে, সে আমারে বলে তুই বল, তোর বউরে বল যাতে তোর বউ আমার ক্ষতি না করে, তোর বউ যদি আমার ক্ষতি করে আমি তোকে মেরে ফেলবো। তাই বললাম আমি এটা আমার বউকে বলবো কি করে? বলে বল, তুই যা বলবি তোর বউ তা স্বপ্নে দেখবে। আমার বলে তুই যা যা বলবি তোর বউ এগুলো স্বপ্নে দেখবে। তা আমি স্বপ্নের মধ্যে আমার বউরে বলতাম, বউরে তুমি কোনো তাবিজ তোমার করো না, তুমি কোনো কবিরাজের কাছে যেও না, ওই ওই পরি আমার অনেক ক্ষতি করে ফেলবে, ওই পরি আমাকে মেরে ফেলবে, তুমি কোনো হুজুরের কাছে যেও না, তুমি কোনো এটা করো না, তুমি কোনো ওটা করো না। এইগুলো আমি আমার বউকে বলতাম, কিন্তু আমার বউ আমার কথা শুনতো না। মানে শুনতো কিনা আমি জানি না, ওই পরিটা বলতো বউ নাকি আমার কথা শোনে না। এরকম করতে করতে একটা পর্যায়ে পরি আমারে বলে, তোরা তো আমি রাখতে পারবো না, তোর বউ এমন এমন কারো কাছে গিয়েছে, তোকে আমার ছেড়ে দিতে হবে, আমার উপরের আদেশ, আমার সর্দারের আদেশ, তোকে আমি ছেড়ে দিব, কিন্তু আমি তোকে এমনভাবে ছাড়বো যাতে তুই কোনোদিনও পৃথিবীতে কিছু করে খেতে না পারিস। এটাই বলে, এবং বলার পরে ওর দুইটা আঙ্গুল আমার চোখের উপরে জাস্ট এভাবে দিল, দুইটা আঙ্গুল চোখের উপরে এভাবে দিল, মনে হয় আমার চোখের মধ্যে মরিচ লাগিয়ে দিছে, এমন একটা অবস্থা। আমি চিৎকার করতেছে, এই চিৎকার করতে 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 আমার চোখ বন্ধ করে আমি চিৎকার করতে করতে আমি আমার মানে কোন জায়গায় আসছে আমি জানি না, একটা জায়গার মধ্যে এসে আমি চিৎকার করতেছি, আমার এসে অনেকেই ধরছে, অনেকেই ধরছে। আমি আমার বউয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি, আমার মায়ের কণ্ঠ শুনতে পাচ্ছি, আমার ভাইদের কণ্ঠ শুনতে পাচ্ছি। আয়সা আমাকে ধরছে, ধরে বলে কি তুই কোত্থেকে, তুই চিৎকার কর, কি হয়েছে তোর, কই গেছিলি? আমার চোখের মুখে পানি দিতেছে। আমি বললাম যে চোখে দেখি না, আমি চোখে দেখি না, আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি চোখে দেখি না। পরে আমাদের কবিরাজ মানে ওই যে ছিল এখানে আপনার ডাক্তার ছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছে আমার পরিবার, ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে ডাক্তার দেখাইতেছে, ডাক্তার দেখাইছে যে এই কি অবস্থা, এরকম করে ডাক্তার দেখালো, কিন্তু আমার চোখের কোনো পরিবর্তন হলো না। এরপরে এরকম একটার পর একটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, একটার পর একটা বড় বড় ডাক্তার দেখাইতেছে, বাট আমার চোখের কোনো পরিবর্তন নাই। এবং শেষ পর্যন্ত আমাকে বাংলাদেশেরই একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। উনি যে কথাটা বলেছে, ওনার কথাটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। উনি বলেছে যে আমি আর কখনোই চোখে দেখব না, আমি আর কখনোই চোখে দেখতে পাবো না, আমার চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে এবং আমি আর কখনোই চোখে দেখব না। উনি এটা বলেছে যে শুধু শুধু দেখায় লাভ নেই। এরপরে আমার বউ, আমার সন্তান আমাকে অনেক ডাক্তার কবিরাজ অনেক জায়গায় আমাকে নিয়ে গিয়েছে, কিন্তু ওভাবে আসলে আমার আর চিকিৎসা হয়নি।